শুভেচ্ছা সবাইকে। আরিফুর রহমানের এই ফেসবুক লাইভে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের নির্ধারিত সময়ে আমরা শুরু করতে পারিনি যান্ত্রিক ত্রুটির কারণে। আমি যেহেতু একজন ওয়ান ম্যান আর্মি, তাই যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে। এটি একটি কুটির শিল্প। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আজকের এপিসোড বা আজকের অনুষ্ঠানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম আমাদের সাথে বাংলাদেশের ব্লগ অঞ্চলের একজন মারকুটে নাস্তিক আমাদের সাথে যোগ দেবার উনি আমি কি বলবো, আমরা কৃতজ্ঞ যে গরিবের ঘরে হাতির পাড়া পড়েছে, এভাবে বলা যায়। উমর ফারুক লুকস, ওনার নাম আপনারা সবাই ভালো করে জানেন, আলাদা করে আসলে পরিচয় দেবার তেমন কিছুই নেই। তবে অনুষ্ঠানে যাবার আগে আমরা ছোট্ট একটু করে আমাদের টেস্ট সাধারণ যেটা করে থাকি, যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেই টেস্টটা আমরা করে নিচ্ছি কুইকলি। যদি আপনারা শুনে থাকেন একটু আমাকে জানান, বা যদি কোনো সমস্যা থাকে সেটাও জানান দয়া করে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমার কথা আমি শুনতে পাচ্ছি। আমার এখান থেকে আমি সাউন্ড অফ করে দিচ্ছি। তো আমরা আমাদের সরাসরি আলোচনায় চলে যাই। লুকস ভাইকে আমরা ইন্ট্রোডিউস করছি। লুকস ভাই, কি খবর, কেমন আছেন? আপনার কথা শোনা যাচ্ছে আশা করি সকলের কাছে। ধন্যবাদ। ভালো আছি আরিফ ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, ডাকার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর বিষয়টি খুবই চমৎকার একটা বিষয়, খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হওয়া প্রয়োজন, যদিও দুঃখের বিষয় আমাদের দেশে এই বিষয়টি নিয়ে খুব কম আলোচনা হয় বিভিন্ন কারণে। সেগুলো আমরা বিস্তারিত আলোচনায় আসবো। ব্রিলিয়েন্ট। আশা করছি আপনিও আমার কথা শুনতে পাচ্ছেন। আমার মনে হয় শোনা যাচ্ছে, কারণ এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেখতে পাচ্ছি না। সো যারা এই টেস্টগুলো করে সহায়তা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে একটু হালকা করে বলে রাখি যে এই আলোচনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টটি নির্ধারণ লুকস ভাই নিজেই করেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি এবং কোন বিষয় নিয়ে কথা বলতে আপনি বেশি আগ্রহী মনে করেন। যদিও আমরা নাস্তিক এবং সবাই মনে করে থাকবেন যে নাস্তিক বিষয় নিয়ে কথা বললেই বুঝি সবচেয়ে বেশি ভালো হবে, কিন্তু একটা জিনিস আমরা আম, আসলে মাঝে মাঝে ভুলে যাই যে নাস্তিক্য মানেই শুধুমাত্র নাস্তিক্যবাদ নিয়ে কথা নয়। নাস্তিক্যবাদ আমাদের জন্য একটা অবস্থান মাত্র এবং আন্দোলনের একটা দিক মাত্র। তো এই টপিকটি লুকস ভাই নিজেই নির্ধারণ করেছেন এবং এর জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে গবেষণা করেছেন, এবং আজকের এপিসোডটি দারুণ হবে বলে আমরা আশা করছি। তো লুকস ভাই, আম, আজকের টপিকের আমি ফেসবুকে সাবজেক্টে দিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। এই টপিকটি বিস্তারিত আলোচনার আগে আপনি আমাদেরকে একটু বলেন যে এই শব্দগুলো দিয়ে আমরা এই পার্টিকুলার আলোচনার পরিপ্রেক্ষিতে কি বুঝবো। ধন্যবাদ আরিফ ভাই। আপনার একটু আগের কথায় আমি যাই, সেটা হচ্ছে আমরা প্রধানত ধর্মের সমালোচনা করি, কুসংস্কারের সমালোচনা করি, সমাজের বিভিন্ন গোঁড়ামি বা ধর্মান্ধতার সমালোচনা করি, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা কথা বলি, যুদ্ধ করি। তো একটা দেশে যদি গণতন্ত্র না থাকে, আসলে সেই সুযোগটা নাই। মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নাই, ধর্মের সমালোচনা করার কিংবা অন্য কোনো আদর্শের সমালোচনা করার কিংবা রাজনৈতিক সমস্যার সমালোচনা করার, এমনকি স্বাধীন মত প্রকাশের সমালোচনা প্রকাশ করার কোনো স্বাধীনতা নাই। তো এই কাজগুলো করার জন্য একটা দেশে বা একটা সমাজে গণতান্ত্রিক পরিবেশ খুবই প্রয়োজন। এটা আসলে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া সম্ভবই না এই কাজগুলো করা বা এই কথাগুলো বলা। সে কারণে আজকে আমার মনে হচ্ছে আসলে আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করি। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, আমাদের দেশে আসলেই গণতন্ত্র আছে কিনা, কিংবা মানুষ গণতন্ত্র বলতে কি বোঝায়, এবং থাকলেও কতটা আছে, না থাকলেও কেন নাই, এই বিষয়গুলো নিয়ে আসলে যতটা সম্ভব, যতটা সময় আছে আমাদের আলোচনা করা উচিত, প্রয়োজন মনে করছি। এবং যেহেতু ফেসবুক লাইভে অনেক শ্রোতা বা দর্শক সরাসরি সংযুক্ত হন, সেক্ষেত্রে সবাই মতামতগুলোও পড়ে শোনানো যাবে, সেগুলো নিয়ে একটা চমৎকার আলোচনা করা যাবে। আর আপনি আজকে সকালে কিংবা গতকাল থেকে আমরা দুজন মিলে যে আলোচনা করেছিলাম, আমরা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বা গণতন্ত্রের অবস্থা নিয়ে আলোচনা করব। কিন্তু এটা আলোচনার বিষয় যে আসলেই বাংলাদেশে আদৌ গণতন্ত্র আছে কিনা, থাকলেও সেটা কতটা, না থাকলেও কতটা নাই। সে কারণে আসলে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করাটা আমার কাছে মনে হয়েছে যে পরবর্তীতে আপনি এখন যে টাইটেলটা বা নামটা দিয়েছেন সেটা আরো অনেক বেশি যৌক্তিক। তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করলে অবশ্যই গণতন্ত্রই আসবে, গণতন্ত্রই প্রাধান্য পাবে। সে বিষয়ে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর
আমি কোনো গণতন্ত্রের বা রাজনৈতিক বিশেষজ্ঞ নই। আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশের স্বাধীনতার পরের প্রজন্ম আমরা। তো আমাদের আসলে আপনি, আমি, আমরা যেহেতু মোটামুটি সমবয়সী, আমরা অবশ্যই আমাদের অভিজ্ঞতা থেকেই আলোচনা করব। আমরা আমাদের জন্মের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিভাবে গণতন্ত্রকে দেখেছি, কিভাবে গণতান্ত্রিক সুবিধাগুলো ভোগ করেছি, কিংবা গণতন্ত্রের দ্বারা আমরা নিপীড়িত, অত্যাচারিত হয়েছি, সেই বিষয়গুলো অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন সামাজিক সমস্যাগুলো তুলে ধরব। আর আমরা আমি এবং আপনি, আমরা যেহেতু বাংলাদেশের বাইরে থাকি, আমাদের সুযোগ হয়েছে দুজনের পশ্চিমা বিশ্বে থাকার, ইউরোপে থাকার। তো এখানকার গণতন্ত্রের সঙ্গে, রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা গণতন্ত্রের একটা বিশাল পার্থক্য আছে। সেই বিষয়গুলো যারা দেশের বাইরে যাননি বা খুব বেশি পড়াশোনা করে জানার সুযোগ পাননি, তাদেরকে আমরা সুযোগ করে দেব আসলে তুলনামূলক আলোচনাটা করার। তো আশা করছি দর্শকরা এতে উপকৃত হবেন এবং আমি, আপনি, আমরাও অনেক কিছু শিখব। ব্রিলিয়েন্ট। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি বলতে আসলে আমরা এই পার্টিকুলার আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে কি বুঝবো, এটা যদি একটু ডিফাইন করতেন আগে। হ্যাঁ, আমরা তো আসলে এই আমার এতক্ষণ আমি যে প্রশ্নের উত্তর বা আলোচনা করলাম তার মধ্যে সংক্ষেপে আসলে এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায়। যেটা বলছিলাম যে আমরা ছোটবেলা থেকে, জন্মের পর থেকে, কিংবা বাংলাদেশের জন্ম 1971 স্বাধীনতার মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা যে রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখছি আমাদের চোখের সামনে, আমরা প্রতিদিন যা দেখছি, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি ধরনের রাজনীতি করছে, রাজনীতি মানুষের জীবনে, রাষ্ট্রে কিভাবে প্রভাব ফেলছে, রাজনীতি বাংলাদেশের মানুষকে, রাষ্ট্রকে, সমাজকে কি দিতে পেরেছে, কি দিতে পারেনি, এবং তার সফলতা, ব্যর্থতা, এই বিষয়গুলো আলোচনা করলেই আসলে উঠে আসবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কি। এবং সেটা অবশ্যই আমরা গণতন্ত্রকে মাপকাঠি ধরে গণতন্ত্রের বিচারে আলোচনা করব। ওকে, ব্রিলিয়েন্ট। তো আসলে আমি যে কারণে জানতে চাচ্ছিলাম যে অনেক সময় আমরা এই ভিডিওটা যেহেতু যারা দেখছেন তারা এখন লাইভ দেখছেন, তারা প্রশ্নের উত্তর দিবেন, খুবই ভালো কথা। কিন্তু অনেকেই ইউটিউবে পরে হয়তো ভিডিওটা দেখবেন বা ফেসবুকে দেখবেন, তারা মাঝে মাঝেই কনফিউজ হয়ে যাবেন যে কি নিয়ে কথা হচ্ছে, অথবা তারা তেনা পেঁচানোর একটা চেষ্টা করতে পারেন। সেই জন্যই মাঝে মাঝে কিছু কিছু টপিকে আমি সংজ্ঞা নির্ধারণের এক ধরনের আগে থেকে টোটকা দিয়ে রাখার জন্য বলি আর কি। তো আমি আমার তরফ থেকে বলতে চাই যে রাজনৈতিক সংস্কৃতি বলতে আসলে যেহেতু আপনি ইউরোপের কথা বললেন, আমরা ইউরোপে থাকি বা ইউরোপে থাকার সুযোগ আমাদের হয়েছে। এখানকার রাজনৈতিক সংস্কৃতি যখন আমরা দেখি তখন একটা দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনীতির কি ভূমিকা, এবং সেই রাজনৈতিক দলগুলি একটার সঙ্গে কিভাবে আচরণ করে থাকে, সাধারণ জনগণ রাজনীতিতে কিভাবে অংশগ্রহণ করে, এবং একটি রাষ্ট্র তার যে সমস্ত যন্ত্র রয়েছে, রাষ্ট্রীয় যন্ত্র, সেগুলিকে ব্যবহার করে গণতন্ত্র বা রাজনীতিকে চর্চার সুযোগটা কিভাবে করে দেয়। আমার মনে হয় এটাকে আমরা মোটা দাগে রাজনৈতিক সংস্কৃতির ডেফিনিশন হিসেবে ধরতে পারি। তো এক্স্যাক্টলি। লুকস ভাই, আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় সমস্যাটা কি? এটা দিয়ে কি আমরা শুরু করতে পারি, নাকি আপনার কোনো স্পেসিফিক পয়েন্ট আছে যেটাতে আপনি শুরু করতে চান? এটা তো আসলে, হ্যাঁ, শুরু করা যায়। এটা অবশ্যই শুরু করা যায়, কিন্তু বিষয়টা আসলে এত বিস্তারিত, আমি হয়তো একটু বেশি কথা বলবো এবং আমি চেষ্টা করব অপ্রয়োজনীয় কথা কম বলার কিংবা না বলার। আমি আমার ভাবনাগুলো বলবো, অভিজ্ঞতার কথা বলবো, এবং আমি এখনো যে বাইরে থাকলেও আমরা সারাক্ষণ আসলে আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের মননে, মস্তিষ্কে সারাক্ষণ বাংলাদেশ, আপনি জানেন। এবং তার একটা বিশেষ অংশ হচ্ছে বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক সংস্কৃতি। তো আমি অবশ্যই আহ, তার প্রসঙ্গের বাইরে যাব না। তো এর আগে যে বিষয়টা আসলে বলা প্রয়োজন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝায় সেটা এক কথায় বলা কঠিন। কিন্তু আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে গণতন্ত্রহীনতা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। তো গণতন্ত্র শব্দটা এখানে আসবে এই কারণে যে বাংলাদেশের নামের সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। লুকস ভাইয়ের আমি জানি না, বুঝলাম না কি হচ্ছে ওনার সাইড থেকে। আমি দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। আশা করছি উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আবার ফেরত আসবেন। এবং আম, দুঃখজনক হলেও সত্য যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে একটু কেচে গিয়েছে। ওনার কল আমি দেখতে পাচ্ছি যে রিকানেক্ট করার চেষ্টা করছে। সম্ভবত এখানে আহ, এখানে সৃষ্টিকর্তার কোনো অভিশাপ বর্ষিত হয়েছে, আমরা এটা ধরে নিতে পারি। এবং হ্যাঁ, লুৎফ ভাই আবার ফেরত এসেছেন আমাদের মাঝে। আপনার ভিডিওটা অন করেন, তাহলে আমরা আপনাকে দেখতে পাবো। এবার ঠিক আছে। আমি, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? জি সরি, আমি জানি না কি হ্যাঁ, হলো, বাট টেকনিক্যাল সমস্যা আপনার সাইড থেকে মোস্ট প্রবাবলি।
হ্যাঁ, তো আরিফ ভাই এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমিও শুনতে জি। পাচ্ছি। তো আমি গত 1 মিনিটের কথাটা আবারও পুনরাবৃত্তি করছি। হ্যাঁ। আপনার প্রশ্নের উত্তরটা আসলে আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলতে আমি মনে করি গণতন্ত্রহীনতার সংস্কৃতি। আর এখানে গণতন্ত্র শব্দটা আসবে নেগেটিভলি এই কারণে যে বাংলাদেশের নামের সঙ্গে গণতন্ত্র আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আহ, বাংলাদেশের মানুষ মনে করেন তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেন, বেশিরভাগ মানুষ বা বিশ্বাস করেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দাবি করেন তারা গণতান্ত্রিক রাজনৈতিক দল। তো আমি কিছুক্ষণ পরেই প্রমাণ করে দেব, আমার করার চেষ্টা করব বা যুক্তি দেব যে আসলে বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই, বা সেটা থাকলে কতটা, না থাকলে কত। তো যে কারণে আসলে এখানে গণতন্ত্রহীনতাকে আমি বলবো বাংলাদেশের আহ, রাজনৈতিক সংস্কৃতির মূল সংস্কৃতি বা মূল ব্যাপার বা সবচেয়ে বড় ব্যাপার। তো এখানে আপনি যদি আমাকে সময় দেন, আমি সাধারণ মানুষের জন্য বিষয়টা একটু বিস্তারিত ভাবে বলতে চাই বা একটু পরিষ্কার করতে চাই। আমি কি সময় পাবো আরিফ ভাই? হ্যাঁ, প্লিজ। সময় আমাদের হাতে যেটা আছে সেটা হ্যাঁ। হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো হাতে সময় আছে। আমাদের এখানে মাত্র 15 মিনিট গিয়েছে, এবং যদি এর পরেও চলে যায় এটা রেকর্ড হচ্ছে, সো পরে আমরা এটা ইউটিউবে উঠিয়ে দিতে পারবো। প্লিজ ক্যারি অন। তো আমি আমি আপনাকে দেখতে পাচ্ছি না এখন। তো সেটা আপনি সলভ করেন টেকনিক্যাল প্রবলেমটা। তো আমি একটু বিস্তারিত বলি। বিষয়টা হচ্ছে আসলে গণতন্ত্রের সংজ্ঞা থেকেই শুরু করা যাক। যারা গণতন্ত্র নিয়ে খুব বেশি পড়াশোনা করেননি কিংবা খুব বেশি জানেন না, এরকম যদিও দর্শকদের সংখ্যা বা ফেসবুক ইউজারদের সংখ্যা কম, আমাদের তরুণ প্রজন্ম অনেক সচেতন। এখন যারা ফেসবুক ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, বা যারা বাংলাদেশে অনেক রাজনৈতিক সচেতন, তারা অবশ্যই জানেন। তারপরও আমি আলোচনার খাতিরে একটু ছোট করে বলি যে গণতন্ত্রের ইতিহাসটা, উৎপত্তিটা এখানে বলা খুব জরুরি। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমি পরিষ্কার করতে চাচ্ছি, বা আমি ব্যক্তিগতভাবে কি বুঝি বা কি বোঝাতে চাচ্ছি। তো আমরা জানি যে গণতন্ত্র একটা শাসন ব্যবস্থা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, সবাই জানেন। সেটা একটা রাষ্ট্রের হতে পারে, একটা সংগঠনের হতে পারে। তো আমরা অবশ্যই রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র নিয়ে আলোচনা করব। তো গণতন্ত্র শাসন ব্যবস্থা হিসেবে আপনারা জানেন শুরু হয়েছিল প্রায় 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিসের অ্যাথেন্সের আশেপাশে এই গ্রামগুলো নিয়ে সেখানে একটা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছিল। এবং সেখানে খ্রিস্থানিস নামের একজন শাসক বা রাজনৈতিক নেতা, তিনি গণতন্ত্র চালু করেন। সবার প্রথমে পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র চালু করেন। এবং সেই ক্ষেত্রে গণতন্ত্রটা ছিল আসলে খুবই সাধারণ একটা সংজ্ঞা। সেটা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত জনগণের একজন সরকার বা প্রতিনিধি হবে। খুবই সাধারণ সংজ্ঞায় তখনকার গণতন্ত্রটা ছিল খুবই সহজ। তার আগে অবশ্যই গণতন্ত্র ছিল না গ্রিসে বা বিশ্বের কোথাও। সেখানে সমাজের বিভিন্ন রাষ্ট্রের যে উপজাতিগুলো আছে বা বিভিন্ন গোত্রগুলো আছে, তাদের ক্ষমতাসীনদেরকে সিলেকশন বা নির্বাচিত করা হতো সরাসরি ক্ষমতাসীন লোকেরা। সে গ্রিসেই খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে সর্বপ্রথম এই গণতান্ত্রিক পদ্ধতিটা প্রয়োগ করেন খ্রিস্তনিস। তারপর থেকে 2500 বছর পর এই গণতন্ত্রের যে বিবর্তন, গণতন্ত্রের যে বিশাল পরিক্রমা বা পথ চলা, তার সংজ্ঞা অনেক বদলেছে। এর মধ্যে আপনারা সবাই জানেন, আমি ইতিহাসে যাব না। সেই গণতান্ত্রিক ইতিহাস বললে আসলে দিনের পর দিন সময় লাগবে, বিশাল ইতিহাস যেগুলো মুখস্থ বলাও সম্ভব না। সেটা আপনারা অবশ্যই যারা ইন্টারনেট ব্যবহার করেন আহ, তারা পড়বেন। না, আমাদের আলোচনা আসলে বাংলাদেশের আশেপাশে ফোকাস রাখলেই মনে হয় সময়টা আমরা বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবো। আমি সেদিকে যাচ্ছি। তো গত 2500 বছরে গণতন্ত্র, আজকের যে গণতন্ত্র, সেটা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, মানুষের আন্দোলন, মানুষের গণতান্ত্রিকভাবে পথ চলা, বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্র প্রয়োগ, সমাজে গণতন্ত্র প্রয়োগ, এবং ফরাসি বিপ্লবের কথা যদি বলি, ফ্রান্স বিপ্লবের কথা যদি আমি বলি, কিংবা আমেরিকান বিপ্লবের কথা যদি বলি, কিংবা তারও আগের রেনেসাঁ যদি শিল্প বিপ্লবের কথা বলি, সবগুলো আসলে গণতন্ত্রের এক একটা বিশাল ধাপ। এবং আজকের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র সেই 2500 বছর আগের গণতন্ত্রের সঙ্গে মিলবে না। তো বাংলাদেশের মানুষ যেটা মনে করেন যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের দ্বারা সরাসরি ভোটে নির্বাচিত জনগণের একজন প্রতিনিধি, যিনি জনগণের জন্য কাজ করবেন। মানুষের সীমাবদ্ধ, মানে মানুষের জ্ঞানের এর মধ্যেই কাজ করে বাংলাদেশের বা উন্নত বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর, তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জনগণের। তো আমি আসলে আজকে গণতন্ত্র যে জায়গায় এসেছে, আমি এখন তার ব্যাখ্যাটা দিব, বলার চেষ্টা করব যে আজকের গণতন্ত্রটা আসলে কেমন। সেটা আমি আমার দেখা অভিজ্ঞতা থেকে বলবো। এবং
আমি আরেকটা জিনিস বলে নিচ্ছি, পৃথিবীর কোনো রাষ্ট্রই সম্পূর্ণ শতভাগ গণতন্ত্র প্রয়োগ করতে সক্ষম হয়নি, বা কোনো রাষ্ট্রই বিতর্কের ঊর্ধ্বে নয়। গণতন্ত্রের দোষ ত্রুটি ধরা যাবে, গণতন্ত্রের সমালোচনা করা যাবে, পৃথিবীর সবচেয়ে সঠিক প্রয়োগ হয়েছে এমন রাষ্ট্রেরও। তো তারপরও যে রাষ্ট্রগুলোতে খুব বেশি গণতন্ত্র প্রয়োগ হয় বা কার্যকরভাবে গণতন্ত্র প্রয়োগ হয়েছে বা মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করছে, সে রাষ্ট্রগুলোকে আমরা অবশ্যই সামনে নিয়ে আসবো, উদাহরণ হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমেরিকা কিংবা ইউরোপের রাষ্ট্রগুলোর নাম আসবে বারবার। এবং আমাদের দেখা, আমি যেহেতু এক যুগ থেকে ইউরোপে থাকি, যে দেশে থাকি তার আশেপাশের এবং সেই দেশের উদাহরণগুলো আমি অবশ্যই বলবো, মানুষের জানার প্রয়োজন আছে সেই জন্য। তো আজকের যে গণতন্ত্র সারা ইউরোপব্যাপী বা বিশ্বের উন্নত বা শিক্ষিত রাষ্ট্রের গণতান্ত্রিক, এমনকি এশিয়ার কিছু দেশেও যে আমরা গণতন্ত্রের সুফল দেখি বা সঠিক গণতন্ত্র দেখি বা চমৎকার গণতন্ত্র দেখি মানুষের জন্য, জনগণের জন্য, সে গণতন্ত্র আসলে শুধুমাত্র ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নাই। বাংলাদেশের যে মানুষ যেটা মনে করে, আমি বারবার বলছিলাম যে জনগণের ভোটের অধিকার, এখানে আসলে জনগণের ভোটের অধিকার গণতন্ত্রের অবশ্যই অনেক বড় একটা অধিকার বা প্রথম অধিকার, সেটা নিশ্চিত করতেই হবে। এবং সেই তারপরে আমি যদি আমেরিকান বিপ্লবের কথা বলি, আব্রাহাম লিঙ্কনের কথা বলি, যেটি গণতন্ত্রের সংখ্যাকে আরো বেশি শক্তিশালী করেছেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেটা আমরা সবাই জানি, কথায় কথা বলি, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হতেই হবে। জনগণের মাধ্যমে, জনগণ থেকে এবং জনগণের জন্য যে সরকার। তারপরের যে বিষয়টা হচ্ছে, জনগণের এই ভোটাধিকারটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক সমাজ বা পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের উদাহরণে আমি আবার আসি, বাংলাদেশে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়নি। আমি বাংলাদেশের এই প্রসঙ্গটাতে আসবো আবার, তার আরও কিছু গণতান্ত্রিক উপাদানের কথা বলে নিই, যেটা হচ্ছে ভোটাধিকারের পর গণতন্ত্রের অনেক বড় একটা উপাদান, যেটা ছাড়া গণতন্ত্র পঙ্গু, যেটা ছাড়া আধুনিক এবং সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলবো না বা বলা যায় না, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। একটা গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই ধর্মনিরপেক্ষ হবে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র তার কার্যক্রমে কোনো রকম প্রাতিষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিক ধর্মকে ব্যবহার করবে না, কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না, কোনো ধর্মকে বেশি সুবিধা দিবে না। ধর্ম হবে মানুষের ব্যক্তিগত বিষয়, জনগণকে তার ধর্মকর্ম করার সুযোগ গণতান্ত্রিক রাষ্ট্র করে দেবে। কিন্তু রাষ্ট্র সেটাকে নিজের ধর্ম মনে করবে না বা কোনো রাষ্ট্রকে ব্যবহার করবে না রাজনীতিতে, ক্ষমতায়। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝায়, ধর্ম মানুষের যার যার জনগণের ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, সহজ ভাষায়। তারপরে যেটা থাকবে, গণতান্ত্রিক রাজনীতিতে বহু দল থাকতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আমি আসছি, এই বিষয়টা নিয়েও খুব জরুরি আলোচনা হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেকগুলো দল থাকবে, বহু দল থাকবে। জনগণ বা রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ইচ্ছা মতো নিজেরা কাজ করার স্বার্থে, দেশের স্বার্থে রাজনৈতিক দল গঠন করবে, দেশকে নিয়ে ভাববে, বিশ্বকে নিয়ে ভাববে, এবং গণতান্ত্রিক রাষ্ট্র সেই দলগুলোকে কাজ করার সুযোগ করে দেবে। তারপরে আসছে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। একটা রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিটা নাগরিকের সমান অধিকার থাকতে হবে, ছোট বড় বলে কেউ থাকবে না। তার অর্থনৈতিক বিষয় বিবেচিত হবে না, তার সামাজিক প্রতিপত্তি বিবেচিত হবে না, তার ক্ষমতা বিবেচিত হবে না। প্রতিটা নাগরিকের সমান অধিকার থাকবে, ভোটের যেমন সমান অধিকার থাকবে, রাষ্ট্রীয় এবং নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে, সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের নাগরিকের সমান অধিকার থাকতে হবে। সেটা নারী, শিশু, এমনকি নারী পুরুষ সবার ক্ষেত্রে। শারীরিক অক্ষমতা, সক্ষমতা, সব ধরনের মানুষের সমান সুবিধা থাকতে হবে। এই বিষয়টা আমি আসবো বাংলাদেশের ব্যাপারে, এগুলো খুবই আলোচনার বিষয়। সুশাসন গণতান্ত্রিক রাষ্ট্রের অনেক বড় একটা চরিত্র। একটা রাষ্ট্রে যদি সুশাসন না থাকে, সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে না। আমি আধুনিক এবং সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি। আইনের শাসন থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। বাংলাদেশের মতো রাষ্ট্রের এটা অনেক বড় একটা সমস্যা, আমি সেই বিষয়ে বাংলাদেশের আবারও আলোকপাত করব। আইনের শাসনের পাশাপাশি থাকতে হবে প্রত্যেক নাগরিকের বিচার পাবার সমান অধিকার। এটাও বাংলাদেশের জন্য আপনারা জানেন যে খুবই জরুরি বিষয়, এবং আমার আলোচনায় কি ধরনের কথা বা উদাহরণ তুলে আসবে সেটা হয়তো আন্দাজ করতে পারছেন, কিন্তু এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে আরো জরুরি একটা বিষয়, মত প্রকাশের স্বাধীনতা। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ছাড়া সম্ভব না, হতেই পারে না। সেক্ষেত্রে সেটা স্বৈর শাসক বলে বা স্বৈর রাষ্ট্র বলে বিবেচিত হবে। মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র পঙ্গু, কিংবা গণতন্ত্র ছাড়া মত প্রকাশের স্বাধীনতাও পঙ্গু। তারপর থাকবে গণমাধ্যমের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যেটাও খুব জরুরি বিষয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের। এটা ছাড়াও কোনো রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করতে পারে না নিজেকে।
আরেকটা জরুরি বিষয় হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা। প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে। ব্যক্তি স্বাধীনতা যদিও আলাদা একটা বিশাল বিষয়, এটা নিয়ে আলোচনা এবং বিতর্কের সুযোগ আছে যে ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা কি বুঝি। তো আমি ব্যক্তি স্বাধীনতা বলতে যেটা আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে একজন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, সে কখনো অন্যের ক্ষতি করবে না। সে তার রাষ্ট্রের এবং জনগণের বা মানুষের, তার পাশের মানুষটির ক্ষতি করবে না। সে যথাসম্ভব জায়গা নিয়ে হাত পা ছোড়াছুড়ি করতে পারে, যতক্ষণ পর্যন্ত অন্যের নাক না ভাঙে আর কি, কারো গায়ে আঘাত না করে। সহজ ভাষায় বললে এটা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। সেক্ষেত্রে এখানে একটা বিষয় বলা জরুরি। এখানে ব্যক্তি স্বাধীনতা বলতে আরেকটা অন্য বিষয় যদিও সেখানে আমি বলি, সেটা সব ধরনের ব্যক্তির, যেমন সমকামীদের অধিকার, সেখানে ধর্মহীনদের, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তাদের অধিকারের ব্যাপার আছে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার আছে। এটা অনেক বিস্তারিত একটা বিষয়, তো আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না, সেই শাখা প্রশাখার দিকে যাচ্ছি না। গণতান্ত্রিক রাষ্ট্রের আরেকটা জরুরি বিষয় হচ্ছে সামাজিক নিরাপত্তা। রাষ্ট্র তার নাগরিককে সামাজিক নিরাপত্তা দিতে বাধ্য। রাষ্ট্র কর্তৃক, সমাজ কর্তৃক মানুষকে সামাজিক নিরাপত্তা দেওয়া হবে। মানুষকে বাংলাদেশের উদাহরণটাও আমরা আসবো, সেখানে সামাজিক নিরাপত্তা কতটা আছে। তারপরে গণতন্ত্রের আরো কিছু বিষয় হচ্ছে সরকার ও রাজনীতিবিদদের জবাবদিহিতার বিষয় আছে, যেটা বাংলাদেশের বিষয়টা, এটাও খুব জরুরি বিষয়। বাংলাদেশে এটা আছে কি নাই সেটা, প্রতিটা জনপ্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত, তাকে জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করতে হবে। তার কর্মকাণ্ডের কারণে, তার অপকর্ম কিংবা ভালো কাজের কারণে জনগণের সম্মুখীন হতে হবে তাকে, এবং তাকে জবাবদিহি করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনীতিবিদদেরকে, নেতাদেরকে সৎ হতে হবে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নাই। কোনো রাষ্ট্র যদি দুর্নীতিতে ডুবে যায় সেটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলবো না। স্বচ্ছতা থাকতে হবে রাজনীতিতে, সরকারের কাজে, জনগণের এবং রাজনীতিবিদদের দুপক্ষের কাজেই। গণতান্ত্রিক রাষ্ট্রের খুব জরুরি তিনটা বিষয় এবার আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে প্রগতিশীল থাকতে হবে একটা রাষ্ট্রকে। একটা রাষ্ট্রের রাজনৈতিক যে ধারা বা সংস্কৃতি, সেটা প্রগতিশীল হতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে, আমি যেটা বলেছিলাম শুরুতে, যে ২৫০০ বছর আগের গণতন্ত্র গ্রিস থেকে আজকের যে জায়গায় এসেছে, এটা প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এসেছে। ২৫০০ বছর আগে গ্রিসের সেই সমাজেও সমকামীদের অধিকার ছিল না, নারীদের অধিকার ছিল না, ধর্মহীনদের অধিকার ছিল না। কিন্তু আজকের গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক বিশ্বে এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। সে কারণে আজকের বর্তমান আধুনিক এবং সভ্য গণতন্ত্রে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে প্রগতিশীল হতে হবে, মানুষকে সামনের দিকে যেতে হবে, আধুনিক হতে হবে, তাকে পশ্চাৎপদ হলে চলবে না। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা হতে হবে প্রগতিশীল, আধুনিক, এবং সেটা অগ্রগতির দিকে যেতে হবে। শিক্ষা ব্যবস্থা পিছন দিকে গেলে হবে না, সেটা মধ্যযুগের দিকে যাচ্ছে, আদিম যুগের দিকে যাচ্ছে, পশ্চাৎপদ হচ্ছে। যদি কোনো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বা জনগণকে সেদিকে ঠেলে দেওয়া হয়, সেটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলবো না। তো এবার আরিফ ভাইকে আমি আবারও নক করছি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পারফেক্টলি শোনা যাচ্ছে। আমরা আসলে আপনাকে ইন্টারাপ্ট করি নাই, কারণ হ্যাঁ, হচ্ছে খুব চমৎকার একটা অর্গানাইজড গোছানো জিনিস ছিল, সেজন্য ইন্টারাপ্ট করে এটা ভঙ্গ করতে চাইনি। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু চেক করে নিলাম। এবার আমি বিস্তারিত আলোচনায় আসি। বাংলাদেশের সঙ্গে এই বিষয়গুলোর আমি তুলনামূলক একটা চিত্র তুলে ধরি যে আমাদের দেশে গণতন্ত্র আছে কিনা। আমি বাংলাদেশের এই বিষয়গুলো আসার আগে আমি আপনাকে কিছু স্লাইড পাঠিয়েছিলাম বা স্ক্রিন শট পাঠিয়েছিলাম বা স্থির চিত্র, সেগুলো যদি আপনি দেখাতে পারেন দর্শকদেরকে খুব উপকৃত হব। আমি এখানে আপনি একটাই পাঠিয়েছেন এবং আমার কাছে একটাই এসছে, তো ওইটা আমি দেখাতে পারি। এখন দেখাবো ওটা নাকি পরে? হ্যাঁ, সেটা আপনি আমার কথায় যখনই প্রাসঙ্গিক মনে হয় সেটা জনগণকে দেখাবেন, দর্শকদেরকে। আচ্ছা, এই কথা বলে যাই। আমি কথাটা বলার আগে ধন্যবাদ দিব সরার ভাইকে, আমাদের আরেকজন অ্যাক্টিভিস্ট, এবং সরার ভাই অনেক জ্ঞান রাখেন গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিষয়ে। আমি ওনার সঙ্গে আলোচনা করে আসলে আজকের আলোচনাটা ঠিক করেছি। উনি আমাকে সহযোগিতা করেছেন এবং এই টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছেন। এই স্লাইডগুলো সরার ভাই তৈরি করে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। তো আমি এবার বাংলাদেশের আলোচনায় আসি আবার ব্যক্তিগত কথা থেকে। সেটা হচ্ছে, আমি অবশ্যই বাংলাদেশের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করছি ৭১ সাল থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার, আপনারা জানেন যে স্বাধীনতার লক্ষ্যই ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের বা বাংলাদেশের ৭ কোটি, তখনকার ৭ কোটি জনগণের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং অবশ্যই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই উদ্দেশ্য, এই ৪টি বড় উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বা দেশের জনগণ যুদ্ধ করেছিল এবং দেশটাকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পর
বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হয়েছে কি না হয়নি সে বিষয়টা আমি একটু আলোচনা করি। তো বাংলাদেশের আমি সময় অনুযায়ী ক্রম অনুযায়ী সবগুলো দলের রাজনৈতিক দলের কথা উল্লেখ করব। যে মুক্তিযুদ্ধের পরেই স্বাধীনতার পরেই বাংলাদেশে অবশ্যই ক্ষমতা ছিলেন বঙ্গবন্ধু এবং তার সরকার আওয়ামী লীগ। তো বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছেন। তিনি অনেক বড় একজন নেতা, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা আমি বলবো, যিনি স্বাধীনতার জন্য, যিনি গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, সারা জীবন আন্দোলন করেছেন। মুক্তিযুদ্ধে শহর ওনার সমস্ত রাজনৈতিক জীবনটাই ছিল, আসলে সংগ্রামটাই ছিল গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য। কিন্তু দুঃখজনক হলে সত্য, স্বাধীনতার পর সেই বঙ্গবন্ধুই আসলে শুরু করেছেন ধর্মনিরপেক্ষতাকে এবং গণতন্ত্রকে হত্যার যে কাজ করা, এটা বঙ্গবন্ধুর হাত দিয়ে শুরু হয়েছে, সেটা অনেক দুঃখজনক। তার আমি বলবো একনায়কতন্ত্র, বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশে একনায়কতন্ত্র চালু করেছিলেন, অল্প সময়ের জন্য হলেও, যেটা গণতন্ত্রকে হত্যা করা হয়। আমি আমার সেই গণতন্ত্রের সে খুব প্রয়োজনীয় উপাদানগুলোর কথা আমি বলেছিলাম, যে বহু দল ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। সেখানে বহু দল থাকতে হবে, বহু মত থাকতে হবে, এবং জনগণের সুযোগ থাকতে হবে তার পছন্দের দলকে, তার প্রিয় দলকে বেছে নেবার। বঙ্গবন্ধু সেই সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করেছিলেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগে এবং পরে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য সংগ্রাম করেছেন, অনেক কাজও করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিকে বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা সালাম দেয়া এগুলোর বিরুদ্ধে ছিলেন, এবং উনি ধর্মনিরপেক্ষ অনেক চমৎকার সব বক্তব্য এবং ওনার কাজ আছে। কিন্তু সেই বঙ্গবন্ধুই আবার বাংলাদেশকে ওআইসির অন্তর্ভুক্ত করেছিলেন ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে। আর এটাও দুঃখজনক। তারপরে তার হয়তো অনেক ধরনের ব্যাখ্যা আছে, তিনি বাধ্য হয়েছিলেন কেন কিংবা কেন করেছিলেন, সেই আলোচনায় আমি যাচ্ছি না, সেটা বিশেষজ্ঞদের কাজ। আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো ওনার হাত দিয়ে হয়েছে। তারপরে আমি স্লাইডে যেটা দেখতে পাচ্ছি ক্রম অনুযায়ী আসছি। তারপরে যেটা আসছে 1979 সালের কথা বলবো, বিএনপি ক্ষমতায় এসেছে। তারপর তাদের যে নির্বাচনের কথা বলি, এখানে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল, তারা কোনো সুষ্ঠু এবং তারা নির্ভেজাল কিংবা পক্ষপাতহীন কিংবা সুষ্ঠু নির্বাচন করেনি। প্রতিটা রাজনৈতিক দল তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজেদের ভোট নেবার, ভোটে জেতার, ক্ষমতায় থাকার রাজনীতি করেছে, এবং দুর্নীতির মাধ্যমে সুষ্ঠু ভোট করেনি। বাংলাদেশের ভোট কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হয় না, আপনারা জানেন। গণতান্ত্রিক রাষ্ট্র যদিও সরকার দাবি করে, প্রতিটা ভোটেই আমরা অসংখ্য প্রমাণ পেয়েছি যেগুলোতে কারচুপি হয়েছে, ভোট কেন্দ্র দখল হয়েছে, কিংবা জাল ভোট হয়েছে, এগুলো সব ভোটেই হয়েছে। তো তারপরে সরকার এসেছে বিএনপি সরকার, বাংলাদেশ ন্যাশনালিটি পার্টি বা জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের। জিয়াউর রহমান যেভাবে ক্ষমতায় এসেছেন, সেটা যদি আপনারা বিবেচনা করেন, তিনি অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছেন। একজন আর্মি পার্সন ছিলেন তিনি, এবং তিনি অস্ত্রের ক্ষমতায় এসেছেন, এবং তারপর তিনি তাদের দল গঠন করেন এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকেন। তো যে দলটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে, আমি বলবো, এটা আমার যুক্তি, সেই দল সবসময় অগণতান্ত্রিক। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক দলকে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে হবে, গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে হবে। এটা হচ্ছে বিএনপির অগণতান্ত্রিক যে পদক্ষেপ শুরু। তারপরে বিএনপির আরো কিছু অগণতান্ত্রিক কাজ আছে, যেটা আমি আপনাকে এখন পড়ে শোনাচ্ছি। যে ম্যাটেরিয়ালগুলো আমাকে সরার ভাই দিতে সাহায্য করেছেন, সে আমি সরার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সেটা হচ্ছে, এই জিয়াউর রহমান আসলে বাংলাদেশকে ইসলামীকরণ শুরু করেন ভয়াবহভাবে। বঙ্গবন্ধুর কথাটা আমি বলেছি, তারপর জিয়াউর রহমানের উদাহরণগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা জানেন যে এই জিয়াউর রহমানই বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেন। উনি সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন মেজর জিয়াউর রহমান, সেটা হচ্ছে তিনি বহুদলীয় গণতন্ত্রের নামে কুখ্যাত ইসলামী দলগুলোকে রাজনীতিতে নিয়ে আসেন এবং তার মিত্র হিসাবে নিয়ে আসেন। আপনারা জানেন, আমি এখানে জামাতের নাম উল্লেখ করব এবং যুদ্ধাপরাধী গোলাম আজমের নাম উল্লেখ করবো। ইতিহাস আপনারা সবাই জানেন। এই তাদেরকে রাজনৈতিক বৈধতা দেন বাংলাদেশে জামাত ইসলামকে, এবং গোলাম আজমকে ফিরিয়ে নিয়ে আসা এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত করা।
যেটা জিয়াউর রহমান করেন, এটা গণতন্ত্রে হতে পারে না, এটা অসম্ভব। গণতন্ত্রে কোনো ধর্মীয় রাজনীতি বলে কিছু থাকতে পারে না। গণতন্ত্র হবে ধর্মনিরপেক্ষ এবং ধর্মহীন, গণতন্ত্র হবে সেকুলার এবং গণতন্ত্র হবে মানুষের জন্য। তো এই ধর্মীয় রাজনীতির কারণে জিয়াউর রহমান বাংলাদেশকে অনেক বড় ক্ষতি করেছেন। তার আরেকটা সমালোচিত বা খুব ভয়ঙ্কর পদক্ষেপ হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে তিনি স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, এই মেজর জিয়াউর রহমান বা রাষ্ট্রপতি যখন তিনি ছিলেন। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমি কিছুক্ষণ আগে বলেছি, গণতন্ত্র হতে হবে অগ্রগতির একটা পথ, গণতন্ত্র হতে হবে প্রগতিশীল একটা শিক্ষা ব্যবস্থা বা উন্নয়নের একটা পথ বা শাসন ব্যবস্থা। গণতন্ত্র সবসময় আধুনিকতার দিকে যাবে, সামনের দিকে যাবে, অগ্রগতির দিকে যাবে, প্রগতির দিকে যাবে। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা, যেটা একটা জাতিকে, একটা সমস্ত জাতিকে ভয়াবহভাবে মধ্যযুগের দিকে নিয়ে যায় এবং ধর্মান্ধতা এবং কুসংস্কারের উপর ভিত্তি করে। সে কারণে আমি বলবো জিয়াউর রহমান এখানে বিরাট একটা ক্ষতি করেছেন দেশের। তারপরে আরেকটা বিষয় হচ্ছে 1977 সালে সামরিক শাসকের নির্দেশে, মানে জিয়াউর রহমানের সামরিক শাসকের নির্দেশে একটি কমিটি গঠিত হয়, যারা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শিশু শ্রেণী থেকে শিক্ষার সকল স্তরে ইসলাম ধর্ম শিক্ষার সুপারিশ করে। শিক্ষা ব্যবস্থায় ইসলাম ধর্মকে ঢুকানো হয়েছে জিয়াউর রহমানের আমলে, যেটা ভয়াবহ। শিক্ষা ব্যবস্থা হতে হবে কোন রকম ধর্মীয় প্রভাব মুক্ত। ধর্ম মানুষ অবশ্যই শিখবে, সেটা তার ব্যক্তিগত শিক্ষা, সেটা তার ঘরে পরিবারে শিখতে পারে। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আপনি শিক্ষা ব্যবস্থায়, যেখানে সব ধর্মের সব বর্ণের মানুষ বসবাস করবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র বলতে যেটা বোঝায়, আপনি ইসলাম শিক্ষা ব্যবস্থায় চাকরি দিতে পারেন না। ইসলাম একটি পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা, একটি কুসংস্কার, এটিকে আপনি চাকরি দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপরের কথা বলছি, তারপর যে সুপারিশ করেন জিয়াউর রহমান, সেই সুপারিশ অনুযায়ী সেটা কার্যকর করা হয় এবং বাধ্যতামূলক করা হয়। জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম ধর্ম মন্ত্রণালয় প্রবর্তন করেন, এটা হাস্যকর। আমি আগেই বলেছি যে একটা রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে ধর্ম মানুষের ব্যক্তিগত থাকতে হবে, সেটা রাষ্ট্রের কিছু করার নাই, রাষ্ট্র ধর্মকে ব্যবহার করবে না, পৃষ্ঠপোষকতা করবে না। আর বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বলতে আমরা যেটা দেখি, আমাদের অভিজ্ঞতা, সেটা সবসময় ইসলাম ধর্মের জন্যই কাজ করে, ইসলামের পক্ষেই কাজ করে। তো সেই বিতর্কিত এবং সেই যে ক্ষতির কাজটি করেছিলেন, গণতন্ত্রের বিরুদ্ধে বিশাল সর্বনাশটি করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীকে ছুটির দিন ঘোষণা করেন, যেটা আরেকটা হাস্যকর এবং সাম্প্রদায়িক একটা আচরণ তিনি করেছেন, একজন ইসলামী শাসকের মতো কাজ করেছেন। তারপরের বিষয়টি হচ্ছে, জিয়ার আমলে টেলিভিশন ও রেডিওতে দিনে 5 বার আজান ও তার সাথে কোরআন থেকে তেলাওয়াতের বিধান চালু করা হয়, যেটা আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, আপনারা বুঝতেই পারছেন এটা একটা গণতন্ত্রের জন্য কতটা ক্ষতি। তারপরের বিষয়টি হচ্ছে, জিয়াউর রহমানের আমলে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় এবং বিসমিল্লাহির রহমানির রাহিম বা আল্লাহর প্রতি আস্থা সংযুক্ত করা হয়। এটাও আমরা জানেন, এটা বাংলাদেশের রাজনীতির, গণতন্ত্রের বা সংবিধানের সবচেয়ে বড় সমালোচিত অংশ, যেটা আমরা শুরু থেকে করে আসছি। আমরা যারা প্রগতিশীল রাজনীতিতে, গণতন্ত্রে বিশ্বাস করি, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, এই কথাগুলো নিয়ে আরিফ ভাই আপনি কথা বলেছেন, সরল ভাই কথা বলছে, আমাদের পরিচিত সবাই কথা বলছে, আমরা যারা মুক্তমনারা কিংবা আমরা যারা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলি, অসংখ্য মানুষ কথা বলেছে, প্রতিদিন কথা বলছে। তো সেই সর্বনাশটি করেছিলেন জিয়াউর রহমান, আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উৎস, যেটি জনগণের রাষ্ট্র, আমি আবার বলেছি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে কিছু থাকতে পারে না, সেটা একটা শরিয়া রাষ্ট্রের বা মধ্যযুগীয় রাষ্ট্র ব্যবস্থা হতে পারে। তারপরের ব্যাপারটি হচ্ছে, এরপরে আমি আসি পরের আরেকটা গণতান্ত্রিক দাবি করে এরকম একটি এই সরকারে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদের, সংক্ষেপে হুমু এরশাদের আমি বারবার বলবো। হোসেন মোহাম্মদ এরশাদ যে কাজটি করেছেন, তিনি বাংলাদেশে রাষ্ট্রধর্ম বলে অদ্ভুত ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঢুকিয়েছেন সংবিধান পরিবর্তন করে, যেটা গণতন্ত্রকে বিশালভাবে ক্ষতিগ্রস্ত করার, ধ্বংস করার আরেকটা। আচ্ছা, লুকস ভাই মনে হচ্ছে আবারও টেকনিক্যাল কোনো একটা সমস্যা হয়েছে এবং উনি ফেরত আসবেন আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে। তো ওনার কথার যে সামারিট আমি যেটা দেখতেছি, সেটা আমাদের আসলে বোঝা উচিত যে বাংলাদেশে আসলে
আম, আহ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটা সেকেন্ড। এখন শুনতে পাচ্ছি। আমি জাস্ট আপনার কথা সামারাইজ করতেছিলাম লুকস ভাই, যে সারার ভাইয়ের সাথে আমাদের লাস্ট আলাপে উনি হুম। আমাদের যেটা দেখিয়েছিলেন ওটা আরেকটা অ্যাঙ্গেল থেকে, যে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা কিভাবে বিস্তার লাভ করেছিল, এবং সেটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে ইউনো 70-এর দশক থেকে শুরু করে ধীরে ধীরে বাংলাদেশে ইসলাম বিস্তার করছিল, এবং প্রতিটি সরকারের আমলেই এই ইসলামের বিস্তার কিন্তু থেমে থাকেনি এবং সামনের দিকে এগিয়ে গেছে। এবং আপনার আজকে রাজনৈতিক সংস্কৃতি বিষয়ক আলোচনা দেখা যাচ্ছে, এটা অন্য অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি, কিন্তু ট্রেন্ড সে একই রকম ভাবে বহমান। তো হ্যাঁ। আমরা আপনার কাছে আবার চলে যাচ্ছি। ধন্যবাদ আরিফ ভাই। এই সেই কথাই আমি বলছিলাম যে আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অবশ্যই রাজনীতি আলোচনায় শিক্ষা ব্যবস্থা অবশ্যই আসবে। একটা দেশের শিক্ষা ব্যবস্থা রাজনীতির অনেক বড় অংশ। শিক্ষিত জাতির জন্য এক ধরনের রাজনীতি, অশিক্ষিতের জন্য আরেক ধরনের রাজনীতি। আর রাজনীতি অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বা অনেক বেশি প্রভাব ফেলে। তো সেখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অবশ্যই বারবার আসবে, কারণ বাংলাদেশের মোট শিক্ষার্থীর 1/3 আহ, হচ্ছে মাদ্রাসা শিক্ষার অন্তর্ভুক্ত, এই শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত, যার সংখ্যা প্রায় 1 কোটি, যেটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। যে কারণে এই বিষয়টি বারবার আসবে। তো তারপরে আমি আমার কথার ধারাবাহিকতায় ফিরে যাই, সেটা হচ্ছে বিএনপির পর আহ, হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ক্ষমতায় আসে এবং 9 বছর ক্ষমতায় থাকে। তো জাতীয় পার্টি যেভাবে ক্ষমতায় এসেছিল সেটা অগণতান্ত্রিক, এবং আমরা জানি এরশাদ বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে একজন স্বৈর শাসক হিসাবে পরিচিত এবং সারা জীবন থাকবেন তিনি স্বৈর শাসক হিসাবে। তো সেক্ষেত্রে তার সময়টাও ছিল অগণতান্ত্রিক। তারপরে আবার বিএনপি ক্ষমতায় এসেছে এবং আওয়ামী লীগও ক্ষমতায় এসেছে ক্রমান্বয়ে, এবং প্রতিটা দল কিন্তু এই ইসলামীকরণ আহ, এটাকে সংস্কৃতি হিসাবেই গ্রহণ করেছে, যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র, সো তাদের ভোট পেতে হবে, এবং সংবিধানকে আরো বেশি ইসলামিক করেছে বিভিন্নভাবে, বা রাষ্ট্রের আইনকে ইসলামীকরণ করেছে, এবং সমাজের সর্বত্র ইসলামকে ছড়িয়ে দিয়েছে একদম ক্যান্সারের মতো, গণমাধ্যমে, শিক্ষা ব্যবস্থায়, সমাজের সর্বত্র। তো যেটার ফল আসলে গণতান্ত্রিক না, যেটা একটা ইসলামিক শাসন ব্যবস্থার ফল। তো সেক্ষেত্রে আহ, এবং তারা ইসলামিক দলগুলোর সাথে, অগণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে জোটবদ্ধ করেছে, জোট করে রাজনীতি করেছে জামাতের সঙ্গে, দুটো দলই। বিএনপি ভয়াবহভাবে করেছে। তো একটা দেশের, গণতান্ত্রিক দেশের, তথাকথিত গণতান্ত্রিক দেশের যে সরকার, যে দলগুলো নিজেকে গণতান্ত্রিক দাবি করে, জনগণের কাছে গণতন্ত্র বলে আওড়ায় এবং নিজেরা অগণতান্ত্রিক কাজ করে, সে সরকার, সে দলকে আমি কখনোই গণতান্ত্রিক বলবো না। তো আমি এক কথায় এখন এই কথাগুলো, এতক্ষণ আমি এই কথাগুলো এই কারণে বলেছি, এই একটা কথা বলার জন্য বলেছি, সেই কথাটা আমি এখন উচ্চারণ করছি। আমার দৃষ্টিতে, আমার অভিজ্ঞতায়, আমার ভাবনায় বাংলাদেশ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নেই। বাংলাদেশ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশে একদিনের জন্যও গণতন্ত্র ছিল না। আমি এই কথাটা বলার জন্য এতক্ষণ আপনাদের এতগুলো কথা বললাম, যে গণতন্ত্র বলতে আমি বুঝি ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, গণতন্ত্র বলতে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্রে সকল জনগণ সমান অধিকার ভোগ করতে হবে, রাষ্ট্রের জনগণ সামাজিক নিরাপত্তা পেতে হবে, রাষ্ট্রের প্রগতিশীল চিন্তা থাকতে হবে, শিক্ষা ব্যবস্থা আধুনিক হতে হবে। এই বিষয়গুলো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, সেগুলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই, একদিনের জন্য ছিল না। তো সে কারণে আমি আবারও উচ্চারণ করছি, বাংলাদেশ কোনো গণতান্ত্রিক দেশ নয়, বাংলাদেশে একদিনের জন্য গণতন্ত্র ছিল না। আপনারা অবশ্যই আমার সাথে বিতর্ক করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো যেটা হচ্ছে এখন বাংলাদেশে আসলে তাহলে কি, এই প্রশ্নটা আসতে পারে যে গণতন্ত্র তো না, এটা আসলে কি ধরনের শাসন ব্যবস্থা, সে কিন্তু উত্তর। কিন্তু 90-এর দশক থেকে বাংলাদেশে তো গণতন্ত্র চলছে। আপনার সরাসরি স্বৈর শাসনকে পতন ঘটায় বাংলাদেশে আমরা গণতন্ত্র কায়েম করলাম না। সেটা মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা চেষ্টা ছিল, আমি বলবো। সেটা মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখেছে বাংলাদেশে। পৃথিবীর অসংখ্য গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষ অসংখ্যবার প্রাণ দিয়েছে, বিপ্লব ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশের যে দলটি ক্ষমতায় এনেছে সেই 90-এর গণ আন্দোলনের পর, সে ঘটনাটা উল্লেখ করার জন্য আপনাকে ধন্যবাদ। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক বড় একটা ঘটনা। কিন্তু তারপর যে দলটি ক্ষমতায় এসেছে না, কারণ তারা। অফিসিয়ালি কিন্তু আপনার এর আগ পর্যন্ত সবগুলোই ছিল সামরিক স্বৈরশাসক, এবং রাইট। বাংলাদেশের ওই এরা গুলাকে বলা হয় স্বৈরশাসন। রাইট। এবং তারপর থেকে 91 আপনার খালেদা জি আসার পর থেকে এটাকে কিন্তু আমরা বলতেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এইসব গণতন্ত্রে, এবং
কিন্তু কথা হচ্ছে আপনি বলতেছেন বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই, এবং সেটা ব্যাখ্যা করে দেখাইলেন যে কেন আসলে নাই। কারণ সত্যিকারের একটা গণতন্ত্র যে সমস্ত এলিমেন্ট থাকা উচিত তার সাথে বাংলাদেশের কোনো মিল নাই, এই তো। সেটাই। আমি এখানে আরেকটা প্রমাণ আপনাকে দিব যে বাংলাদেশে যে ক্ষমতায় ছিল যে সরকার, সেই সরকারের অধীনে নির্বাচনগুলোর ফল আমি আপনাদের দেখাই। ১৯৭৯ সালে বিএনপির অধীনে নির্বাচন হয়। সেখানে বিএনপি পেয়েছে ২০৭টা ভোট, ২০৭টা আসন। সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে আসনের পরিসংখ্যান আমি দিব। এবং বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে মাত্র ৩৯টা। তো এখানে আপনি দেখেন, একটা বাংলাদেশের জনগণকে যদি আমরা বিবেচনা করি, আমরা যা দেখি, আমাদের যে ভাবনা বা দেখা, সেটা হচ্ছে বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, সবচেয়ে বড় দুটো দল, এবং এদের এদের যে সমর্থন সেটাও আমরা আন্দাজ করতে পারি। যে এবং বাংলাদেশের রাজনীতিতে আরেকটা সংস্কৃতি আছে যে অন্ধের মতো সমর্থন করা। যারা বিএনপি করে সারা জীবনই বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে সারা জীবনই আওয়ামী লীগ করে, এবং এই নিজেদের দলের সমালোচনাও এরা করে না। যে মানুষগুলো সমালোচনা করে, যে সংখ্যক বা যে পার্সেন্টেজ, যে মানুষগুলো নিজেদের ভোট অন্য দলকে দেয়, তাদের সংখ্যা খুবই কম, খুবই কম। আমি বলছি বেশিরভাগের কথা। তো ১৯৭৯ ভোটে বিএনপির অধীনে ভোট হয়, তারা কি বিপুল পরিমাণে জয়লাভ করেছিল। ১৯৮৬ সালের নির্বাচনে, তখন এরশাদ ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টি। আপনি দেখেন সেখানে এরশাদ ভোট পেয়েছিল বাংলাদেশ জাতীয় পার্টি ১৫৩টা, এবং আওয়ামী লীগ ভোট পেয়েছিল মাত্র ৭৬টা। ১৯৯১-তে আসি, সেখানে এরশাদের পতন হওয়ার পর বিএনপি ভোট পেয়ে যায় ১৪০টা, এবং বাংলাদেশ আওয়ামী লীগ পায় মাত্র ৪৪টা। জাতীয় পার্টির এখানে কোনো ভোটই নাই। ১৯৯৬ সালে আবার দেখেন, আওয়ামী লীগের অধীনে ভোট হয়, আওয়ামী লীগের ক্ষমতা ছিল। আওয়ামী লীগ পেয়েছে ১০৬, আপনি স্ক্রিনশট দেখাতে পারেন বা স্লাইডগুলো। আওয়ামী লীগ পেয়েছে ১৯৯৬ সালে ১৪৬টা, এবং বিএনপি পেয়েছে ১১৬টা। এখানে অবশ্য পার্থক্যটা খুব কম, কিন্তু আওয়ামী লীগের অধীনে ভোট হয়েছিল এবং তারাই জিতেছিল। ২০০১ সালে আসি আমরা, খুবই সম্প্রতি ঘটনা। বিএনপির অধীনে ভোট হয়, বিএনপি পায় ১৯৩টা ভোট, মানে আসন, এবং আওয়ামী লীগ পেয়েছিল মাত্র ৬২টা। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ২৩০টা, এবং বিএনপি পেয়েছে মাত্র ৩০টা। এখানে আপনি ২০০১ এবং ২০০৮-এর মধ্যে পার্থক্যটা দেখেন, ভোটের পার্থক্য কি বিশাল একটা পার্থক্য। এবং আমি এটা বোঝাতে চাচ্ছি যে যে দল ক্ষমতায় ছিল তাদের অধীনে যখন ভোট হয়েছে, তারা ভোটটাকে দখল করেছে, তারা নিজেদের ব্যালট বাক্স ভরেছে, তারা ভোট কেন্দ্র দখল করেছে, নিজেদের ইচ্ছা মতো ভোট নিয়েছে, এবং অনেক আমি একটু কনফিউজড এখানে, স্লুক্স ভাই। কারণ হচ্ছে মাঝখানে ২০০১ আর ২০০৮-এর মাঝখানে, আমার স্মৃতি ভুল হতে পারে, মাঝখানে তো সামরিক সরকার ছিল কয়েকদিন, তাই না নাকি? সেটাই। সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, রাইট? রাইট, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নামে একটা অদ্ভুত জিনিস চর্চা হতো। বছর ৩ হ্যাঁ। এবং আমি সঠিক মাস জানি না কত মাস ছিলেন, আমি সেই আলোচনায় আসছিলাম, এটাও আমার এখানে লেখা আছে। তো সেটাও একটা অগণতান্ত্রিক সময় গেছে বাংলাদেশের। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করে দেয়া। সেখানে তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিকভাবে অনেক বেশি সময় ক্ষমতায় ছিল, সম্ভবত বছর ৩। এবং তারপর সে শাসকরা তো দেশে নাই, পালিয়েছে, এবং তারা সেনাবাহিনীর শক্তিকে ব্যবহার করেছে এখানে। এবং ২০১৪-র কথা বলবো, সম্প্রতি আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদ, এবারের টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের আন্ডারে ভোট হয়েছে, আওয়ামী লীগের তত্ত্বাবধানে। তারা ২৩৪টা ভোট পেয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টি পেয়েছে ৩৪টা। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, আমি বিএনপিকে কখনোই গণতান্ত্রিক দল মনে করি না, আওয়ামী লীগকেও গণতান্ত্রিক দল মনে করি না, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই গণতান্ত্রিক রাজনৈতিক দল মনে করি না। কিন্তু যেহেতু এ দুটো দল অনেক বড় দল বাংলাদেশে, বিএনপি এবং আওয়ামী লীগ, সেক্ষেত্রে যে কোনো নির্বাচনে এই দুটো দলের উপস্থিতি কামনা করাটা খুবই স্বাভাবিক। আমি চাইব ওই দুটো দলের মধ্যেই লড়াই হবে, বা মানুষ তাদের নিজেদের দলকে ভোট দিতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে সর্বশেষ নির্বাচনে ২০১৪ সালে বিএনপি অংশগ্রহণ করেনি, এবং বিএনপি অংশগ্রহণ, আমরা সেটা জানি যে কেন অংশগ্রহণ করেনি, বিভিন্ন ধরনের রাজনৈতিক সমস্যা হয়েছে। এবং আওয়ামী লীগ যেন খুশি হয়েছে, আওয়ামী লীগ যেন চেয়েছে যে বিএনপি অংশগ্রহণ না করুক, এবং তারা একচেটিয়া সব। আমরা জানি হচ্ছে বিএনপি তারা বয়কট করেছে, তারা বলেছে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, এটা ওরা জানিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা গণতান্ত্রিক দলের, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উচিত হচ্ছে সব দলগুলোকে, বিশেষ করে বড় দলগুলোকে নিয়ে নির্বাচন করা। তাহলে দেশের বেশিরভাগ মানুষ, সব মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। কেউ যদি ইচ্ছে করে ভোট না দেয় সেটাও তার অধিকার, কিন্তু মানুষ ভোট দেওয়ার অধিকারটা পেত, সুযোগটা পেত। সরকার অনেক বেশি গণতান্ত্রিক আচরণ করত।
এটা এখানে অনেক একটা বেশি। ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয় একটু আমাদের উল্লেখ করে রাখা দরকার। আমার আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে আমি চোখে দেখায় গত প্রায় বোধহয় 10-15 বছর ধরে যখন থেকে বাংলাদেশে তথাকথিত গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু গণতন্ত্র বিষয়ে প্রচন্ড আগ্রহ বিদ্যমান। বিশেষ করে গত কয়েকটা নির্বাচনে আমি দেখেছি নিজের চোখে মানুষজন চাকরি বাকরি ফেলে অনেকটা ঈদের আনন্দে দেশে মানুষ যেভাবে করে যায়, দল বেঁধে ঝাঁক বেঁধে তারা তাদের নিজস্ব ভোট কেন্দ্রে গিয়েছে, ভোট এরিয়াতে গিয়েছে 2 দিন আগে থেকে, এবং তারা ভোট উৎসবে অংশগ্রহণ করেছে। কিন্তু আমার তো মনে হয় না যে তাদের অ্যাকচুয়াল তারা যেটা চাচ্ছিল সেটা আসলে বাস্তবে পরিণত হয়েছে। রাইট। এখানে আমি একটু বলি আরিফ ভাই, আপনার কথার সাথে আমি একমত। বাংলাদেশের মানুষ বা গণতন্ত্রকে বলতে যদি শুধু ভোট বোঝায়, ভোটের অধিকার বোঝায়, তাহলে বাংলাদেশের মানুষ খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয় এবং তারা সেটাকে গণতন্ত্র মনে করে এবং সেটাকে উপভোগ করে। এটা খুবই পজিটিভ। কিন্তু আমি আধুনিক গণতন্ত্রের যে ব্যাখ্যা দিলাম বা সংজ্ঞা দিলাম, গণতন্ত্র শুধুমাত্র ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ না। জনগণের অধিকারের প্রশ্ন আছে, ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আছে, আমি সেই বিষয়গুলো আবার উচ্চারণ করছি, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আছে, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন আছে। এই জিনিসগুলো বাংলাদেশে নাই, কোনো দল আজ পর্যন্ত দেয়নি এবং জনগণই বোঝেই না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে না ধর্মনিরপেক্ষতা কি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে না মত প্রকাশের স্বাধীনতা কি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে না ব্যক্তি স্বাধীনতা কি, এবং তারা সেটা চায়ও না। তারা, তাদের শিক্ষা, তাদের মস্তিষ্কের অবস্থা এমন, তাদের উন্নয়নের, তাদের সামাজিক অবস্থা এমন, তারা সেটা হজমই করতে পারবে না, তারা সেটা সহ্যই করতে পারবে না। আজকে আমরা যদি আন্দোলন করি যে সমকামীদের অধিকার দিতে হবে, তার এটা গণতান্ত্রিক অধিকার, সমকামীরাও মানুষ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা কেউ, তারা কারো ক্ষতি করছে না, তারা কোনো সমাজের, রাষ্ট্রের বা মানুষের ক্ষতি করছে না। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ তো আপনি জানেন কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে। এবং শুধু সাধারণ মানুষের কথা আমি কেন বলছি, রাজনীতিবিদদের কথাই যদি বলি, তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে। এই যে সমকামিতা যে একটা স্বাভাবিক বিষয় বা মানুষের ব্যক্তিগত বিষয় এবং সেটার অধিকার দিতে হবে, এটা বাংলাদেশের মানুষ জানেই না, স্বীকার করা তো অনেক পরের বিষয়। তারপরে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে যদি আসি, বাংলাদেশের মানুষ যদি মত প্রকাশের স্বাধীনতা চায়, বা আমরা যারা চাই, যারা সংগ্রাম করছি যে আমাকে লেখালেখির স্বাধীনতা দিতে হবে, আমি যে কারো সমালোচনা করব, যে কোনো ব্যক্তির, যে কোনো রাজনৈতিক আদর্শের, যে কোনো ধর্মীয় আদর্শের, আমি যে কোনো দর্শনের সমালোচনা করব, বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেটা মানে না। বিশেষ করে ধর্মান্ধ মুসলমানরা সেটা মানে না। আমি ধর্মান্ধ মুসলমান এই কারণে বলছি, বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, অন্য কোনো ধর্ম হলে তাদের নাম উচ্চারণ করতাম। তো আমরা সেটা গত সম্প্রতি কয়েক বছর থেকে, আমি যদি গত 3 বছরের কথা বলি, যে আমরা লেখালেখি করতে যে কি পরিমাণ বিপদে পড়েছি, বাধায় পড়েছি, সরকারের পক্ষ থেকে সবচেয়ে বেশি। সরকার তো আইনই করেছে 57 ধারা, যে আমরা আমরা লিখতে পারবো না যা ইচ্ছা তাই। সে প্রসঙ্গেই বলি, মানে আপনি বলছেন ধর্মান্ধ মুসলমানেরা চায় না যে যারা যে বাক স্বাধীনতার যে ব্যাপারটা বললেন বা সমালোচনা করা হোক, কিন্তু এখানে বাংলাদেশের রাষ্ট্র নিজেই তো 57 ধারা আরোপ করছে এবং রাষ্ট্রীয়ভাবেই এটা করা হচ্ছে, তাহলে শুধু ধর্মান্ধ মুসলমানদের আমরা দোষ দিচ্ছি কেন? ধর্মান্ধ মুসলমানদের দোষ আহ, দেওয়ার চেয়ে আমি বলবো এটা পরিস্থিতি, এটা রিয়েলিটি। এটা বললে হয়তো সঠিক বলা হবে যে দোষ দেয়া যাবে সরকারকে সরাসরি। জনগণ, একটা দেশে জনগণ অজ্ঞ, একটা দেশে জনগণ অশিক্ষিত, তাদেরকে দোষ দেওয়া যাবে না। অজ্ঞতা কখনো অপরাধ নয়, অজ্ঞতা একটা পরিস্থিতি, রিয়েলিটি, এটা সামাজিক অবস্থা। আমি সেটার বর্ণনা দিচ্ছি, সেই পরিস্থিতিটার কথা আমি বলছি। যে বাংলাদেশের মানুষ আজকে দেখেন যে আমরা আহ, যারা ধর্মের সমালোচনা করেছি গত 2013 সাল থেকে, ব্লগিং নিয়ে যে আলোচনা হয়েছে, অনেক, আমাদের অনেক ব্লগার বা লেখককে হত্যা করা হয়েছে, জেল খাটানো হয়েছে, অনেকের নামে মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। এই বিষয়গুলো এখানে আসবে। যে দেশের বেশিরভাগ মানুষই মনে করে বা বিশ্বাস করে যে আমরা ইসলামের সমালোচনা করার অধিকার রাখি না। আমরা কেন, কেউই ইসলামের বিরুদ্ধে লিখতে পারবে না, ইসলামের নবী, নবী মোহাম্মদের বিরুদ্ধে লিখতে পারবে না, কেউ কোরআনের ভুল ধরতে পারবে না, এটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে। এবং রাষ্ট্র সেই সুযোগটা নিয়েছে, সেই সুবিধাটা নিয়েছে, যে যেহেতু দেশের বেশিরভাগ মানুষ এই মানসিকতার, এই জ্ঞানের, এবং এখনো এতটা অন্ধকারে আছে, তো সরকার সেই সুযোগটা নিয়েছে, সরকার সেই আইনটা করেছে জনগণকে খুশি করার জন্য, নিজেরা বিতর্কের বাইরে থাকার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য। তো এটা একটা পরিস্থিতি। তারপরে মানে আমাদের লেখালেখি সাবধানে লিখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হয়েছে সবকিছু লেখা যাবে না। অনেকগুলো ব্লগও বন্ধ করে দেওয়া হয়েছে, বা বেশ কিছু ব্লগ, বেশ কিছু বই নিষিদ্ধ করা হয়েছে, বেশ কিছু লেখককে নিষিদ্ধ করা হয়েছে, লেখক এবং প্রকাশককে জেলে নেওয়া হচ্ছে। তো এই ধরনের ঘটনা আপনি জানেন, যেটা বাংলাদেশের মানুষ বুঝেই না, যে মত প্রকাশের স্বাধীনতা ছাড়া, লেখালেখির স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র পরিপূর্ণ হয় না। এটা বাংলাদেশের মানুষ এখনো বোঝে না। তারপরের প্রসঙ্গে আসার আগে আরিফ ভাই কি কিছু বলবেন?
আপনি ক্যারি অন করেন, আমি সুযোগ পেলে আপনাকে ইন্টারাপ্ট করছি, সো ওই ব্যাপারে আমি কার্পণ্য করব না। তারপর আমি আরেকটা প্রসঙ্গ বলছি, যে ব্যক্তি স্বাধীনতার কথা আমি বলেছি, আমি সমকামিতার উদাহরণ দিয়েছি, যে বাংলাদেশের মানুষ এখনো সমকামিতা সম্পর্কে জ্ঞান রাখে না, এবং সরকার সে সুযোগটা নিচ্ছে। সরকারের মধ্যে এমন অনেক শিক্ষিত বিজ্ঞানমনস্ক মানুষ আছে, এমন অনেক রাজনৈতিক অভিজ্ঞ নেতা আছেন যারা সমকামীদের বিষয়টা বোঝেন খুব ভালো করে, বৈজ্ঞানিক ব্যাখ্যা বোঝেন, যারা সমকামীদের প্রাকৃতিক বিষয়টা বোঝেন, এবং ওনারা যেহেতু দেশ বিদেশ ঘোরেন, ওনারা দেখে এসেছেন বিশ্বের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে, সভ্য শিক্ষিত রাষ্ট্রগুলোতে কিভাবে সমকামীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সমকামীরা ৮-১০ জনের মতো স্বাভাবিক জীবনযাপন করছে। এটাকে কেউ সমস্যা মনে করছে না, এটাকে কেউ অসুস্থতা মনে করছে না, অনৈতিকতা মনে করছে না। কিন্তু নিজের দেশে পরিবর্তনের জন্য ওনারা আবার উৎসাহী না। আমি বলছি না যে আজই বাংলাদেশে সমকামীদের বৈধ ঘোষণা করা হোক, সমকামিতাকে স্বাভাবিক বলে ঘোষণা করা হোক আইনগতভাবে। এটা একটা প্রক্রিয়া, এটা একটা সময় লাগবে, এটা একটা মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। সেটাই শুরু করতে নারাজ বাংলাদেশের রাজনীতিবিদরা কিংবা বুদ্ধিজীবীরা। তারা এর পক্ষে কথা বলতেই ভয় পান। তো এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা অন্যায়, এবং এটা গণতন্ত্রহীনতা আমি বলবো। ব্যক্তি স্বাধীনতা ছাড়া গণতন্ত্র পরিপূর্ণ হয় না। আমি সম্প্রতি একটা বিষয় বলবো, খুব সম্প্রতি গত কদিন থেকে যেটা বাংলাদেশে আবার মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর হাত এসেছে, সেটা বলবো। যে আপনারা জানেন যে অবিবাহিত বা ব্যাচেলরদেরকে বাসা ভাড়া দেওয়া হচ্ছে না, বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না। এবং আমি নিজে ঢাকা শহরে ছিলাম এক যুগ আগে, আমি তখন দেখেছি যে বাসা ভাড়া পাওয়া একজন ব্যাচেলার বা ছাত্র বা স্টুডেন্টের পক্ষে কত কঠিন। সেই এক যুগ পরে তো যেহেতু জনসংখ্যা বেড়েছে, ঢাকার জনসংখ্যা বেড়েছে, ঘনত্ব অনেক বেড়েছে, আবাসন সমস্যা অনেক বেড়েছে, এখন তো সমস্যা অনেক ভয়াবহ। এখন আবার নতুন করে এই কিছু জঙ্গি ধরা পড়েছে, জঙ্গিদের জেলে নেওয়া হয়েছে বা ক্রসফায়ারে দেওয়া হচ্ছে, এবং কিছু ছেলেপেলেদের ব্রেন ওয়াশ করে তাদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে, বা তারা জঙ্গিবাদের দিকে চলে গেছে। এটা একটা পরিস্থিতির শিকার তারা, বা সামাজিক অবক্ষয়। তো এই সুযোগে ব্যাচেলারদেরকে বাসা ভাড়া দেওয়া হবে না। তো এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ। একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে, সে বিয়ে করবে কি করবে না, কখন করবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। এটার উপর রাষ্ট্র হাত দিতে পারে না, সমাজ হাত দিতে পারে না, কোনো প্রভাবশালী ব্যক্তি, বাড়িওয়ালা বা কেউ হাত দিতে পারে না। কেউ জিজ্ঞেসই করতে পারে না। আমি আপনাকে জিজ্ঞেস করার অধিকার রাখি না, আরিফ ভাই আপনি কেন বিয়ে করছেন না। এই প্রশ্নটা আমি আপনাকে করার অধিকার রাখি না। আমি আপনাকে, আপনার সাথে আমার বন্ধুত্ব হলে, আপনি আমার কাছের হলে, আমি আপনার অনেক পরিচিত হলে, আমি টেকনিক্যালি জিজ্ঞেস করতে পারি যে আরিফ ভাই আমি কি জানতে পারি আপনি কি বিবাহিত না অবিবাহিত। সেটা জানার অধিকার আমার আছে, আগ্রহ আছে। কিন্তু আপনি সে উত্তর দিতেও বাধ্য না। আপনি আমাকে বন্ধু মনে করলে হয়তো বলবেন যে হ্যাঁ আমি বিবাহিত বা অবিবাহিত, কিন্তু আপনি কেন বিয়ে করছেন না, এটা ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তিগত আক্রমণ। এটা কোনো রাষ্ট্র, কোনো সমাজ, প্রভাবশালী কোনো ব্যক্তি কেউ কাউকে করতে পারে না। তো একটা বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্র, একটা মানে শিক্ষিত বেকারদের রাষ্ট্র, এত সমস্যার রাষ্ট্র, যেখানে মানে বেকারত্ব একটা বিশাল সমস্যা, যেখানে একটা মানে তরুণ, সে ঢাকা শহরে আসে বা ঢাকায় জন্ম, সে তার ক্যারিয়ার গড়ার জন্য, পড়াশোনা করার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য সারা জীবন সংগ্রাম করে, সেখানে আপনি তাকে পিএইচডির প্রেশার দেবেন, এটা হতে পারে না, এটা হাস্যকর। এটা আমি একটু একটু ইন্টারাপ্ট করি, একটা ছোট উদাহরণ দেই। আমি শিওর আপনি যেহেতু ইউরোপের একটা শহরে থাকেন, আপনার এখানেও একই অবস্থা। আমি থাকি লন্ডনে, এবং কিছুদিন আগে একটা ইন্টারেস্টিং জরিপে দেখলাম যে লন্ডন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ঘনত্বে সিঙ্গেলদের শহর। অর্থাৎ এই শহরে পৃথিবীর যে কোনো দেশের শহরের আপনার সিঙ্গেলদের যে ঘনত্ব, তার তুলনায় এখানে সিঙ্গেল ঘনত্ব, অর্থাৎ আপনার অবিবাহিত লোকজনের ঘনত্ব লন্ডনে সবচেয়ে বেশি। কারণ হচ্ছে লন্ডন যেহেতু ইংল্যান্ডের বা গ্রেট ব্রিটেনের রাজধানী বলে ধরে নেওয়া হয়, সুতরাং সবাই বিশেষ করে আপনার পড়াশোনা শেষ করার পর চাকরি বাকরির জন্য প্রথমে লন্ডনে এসে উঠে, এবং এইখানে আপনার বাড়িঘর এমনভাবে তৈরি করা, ফলে কমার্শিয়াল ডিস্ট্রিক্টগুলোর আশেপাশে আপনার সিঙ্গেলরাই থাকে, কারণ তারা তাদের ক্যারিয়ারের প্রথম অংশটা প্রচন্ড পরিশ্রম করে, তখন তাদের বিয়ে শাদী করার সুযোগ থাকে না, তারা টাকা জমায়, এটা হচ্ছে তাদের জীবনের অংশ। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাও সেরকমই হয়ে যাওয়ার কথা। তার মানে সিঙ্গেলরা গ্রাম থেকে বা মফস্বল থেকে প্রথমে ঢাকাতে আসবে চাকরি বাকরির জন্য, কাজের জন্য। সেখানে এসে তো সিঙ্গেলরা কোথাও না কোথাও ঠাঁই পেতে হবে। সেটা বাংলাদেশে তাদেরকে বিবাহ করতে বাধ্য করা এবং যুক্তি দেখানো যে তারা জঙ্গি, জঙ্গি উর্সিলা তাদেরকে বিয়ে করতে, তার মানে কি তারা বলতে চাচ্ছে যারা বিবাহিত তারা জঙ্গি হতে পারে না? সেটাই, এক্স্যাক্টলি। আমি এই উদাহরণের দিকে যাচ্ছিলাম ধীরে ধীরে। তো আপনি বলেছেন ভালোই হলো। সেটা হচ্ছে যে আমি না, আমার আলোচনা, আমি এটা কিন্তু আমি আপনাকে তখনও বলেছি যে এই এই যে আমরা আলোচনাটা করি, এটা এক ধরনের দ্বিপাক্ষিক আলোচনা।
এটা অবশ্যই। আমি মনে করি না যে সাক্ষাৎকার নিচ্ছি। হুম। কাজে আমি আমার কথা যেটা বলা সেটা বলবো হয়তো, এবং আপনার কথা যদি বলে ফেলি আমি খুবই দুঃখিত, কারণ আপনার না, 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 মহান আসলে আমি পড়তে পারি নাই। না, আরিফ ভাই একদম সম্মানের সঙ্গে বলছি। চমৎকার বলেছেন আপনি, খুবই উপযোগী। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমি কথা বলতে শুরু করলে থামি না, আমি একটু বাচাল টাইপের। তো ওই আমি জন্যই আমি তো কিন্তু মাঝে মাঝে আপনাকে থামাচ্ছি, বাট হ্যাঁ, বাঁচালো তো যেন না, জাস্ট আমি যে প্রসঙ্গগুলো আমার তরফ থেকে বলা সম্ভব মনে করছি সেগুলো বলছি আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, এটা খুবই প্রয়োজনীয়। আর আমার মাথায় আছে যে আমরা আলোচনা করছি। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমি গতকালকে পড়েছি, সেটা হচ্ছে, আমি যদি স্ক্যান্ডিনেভিয়ার কথা বলি, স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো আছেন, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, কিংবা মধ্য ইউরোপের কথা যদি বলি, জার্মানি, ফ্রান্স, ওইদিকে ইংল্যান্ডের কথা যদি বলি, এই ইউরোপের দেশগুলোতে মোটামুটি প্রতিটা দেশেই 2/3 আহ, যারা সংসার করছে, একসঙ্গে থাকছে, কি বলবো, কাপলরা, তারা বিবাহ বহির্ভূত ভাবে থাকছে, তারা বিয়ে ছাড়া একসঙ্গে থাকছে বা লিভ টুগেদার করছে। আহ, যারা মানে জুটি আছেন, হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো থাকছে, বা যুগল, হ্যাঁ, যুগল, প্রেমিক যুগল। হ্যাঁ, যুগল যারা আছেন, তারা সন্তান জন্ম দিচ্ছেন, তারা বিবাহিতদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন একসঙ্গে। রাষ্ট্রের, সমাজের এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। সমাজের কিছু আইন আছে, বাবা মা যেন সন্তানদের কন্ট্রোল করতে পারে, বা কিছু সামাজিক প্রথা আছে, যেটা একটা বয়স হয়তো মেপে দেওয়া হয়েছে, যে 18 বছর হলে, প্রাপ্তবয়স্ক হলে। হ্যাঁ, সেটা হচ্ছে লিগ্যাল ব্যাপার, Right, কিন্তু right, ইন্টারেস্টিং legal। ব্যাপার হচ্ছে আমার যেমন ইংল্যান্ডে হুম, আপনি বিবাহিত নাকি অবিবাহিত এটা নিয়ে ম্যাটার করে না। ইনফ্যাক্ট লিগ্যাল যে কোনো অ্যাসপেক্টে, ধরুন বাড়ি কিনতে গেলেন, লোন নিতে right। গেলেন, আপনি আপনার যে যার সাথে আপনি থাকছেন তাকে আপনি সিভিল পার্টনার হিসেবে ডিফাইন করতে পারেন। এটা বিয়ে নামক একটা প্রথার মধ্য দিয়ে রেজিস্টার্ড হইতে হবে, এটা আমার মনে হয় উন্নত বিশ্বে অতটা গুরুত্বপূর্ণ না। মোটেও গুরুত্বপূর্ণ না। উন্নত বিশ্বে, এখানকার উদাহরণ দিব আমি আবারও, ইউরোপে, বাংলাদেশে যেটা হওয়া উচিত, সমস্ত পৃথিবীতেই হওয়া উচিত, একটা বাড়িওয়ালা দেখে বা দেখা উচিত যে ভাড়াটে, আমি যাকে ভাড়া দিচ্ছি, সে ভাড়া দিতে পারবে কিনা। সে তার ভাড়ার গ্যারান্টি চায়, যে আপনার কোনো চাকরি আছে কিনা, বা আপনি কোনো বৃত্তি পাচ্ছেন কিনা, স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, আপনি আমার ভাড়াটা কিভাবে দিবেন। আর আপনি, আপনার স্ত্রী না উনি বান্ধবী, এক বিয়ে করেছেন কি করেন না, এটা উনি জানতেই চাইবেন না। আপনাদের দুজনের ফ্যামিলি নেম আলাদা কেন, আপনাদের বাচ্চা নেই কেন, কিংবা বিয়ে ছাড়া বাচ্চা হলো কোনো, এগুলো কারো মাথা ব্যথা নাই। এগুলো নিয়ে কেউ প্রশ্ন করবে না। আরেকটা বিষয় দেখবে যে আপনি সন্ত্রাসী কিনা, আপনি অপরাধী কিনা। বাড়িওয়ালা চাইবে সবসময় যে একজন নিরপরাধ ব্যক্তিকে বাসা ভাড়া দেয়া। কেউ নিশ্চয়ই আহ, সন্ত্রাসীকে বাসা ভাড়া দিবে না। সেক্ষেত্রে সন্ত্রাসী ভয় পেয়ে আমি আপনাকে দিব না, সেটা অযৌক্তিক, সেটা আবার মানে হয়রানি। সেক্ষেত্রে সে ভাড়াটিয়ার হাত দিয়ে রাইট, অন্য কারো ক্ষতি হবে কিনা, অর্থাৎ তার সে কারোর জন্য থ্রেট কিনা। রাইট। সেক্ষেত্রে ইউরোপে যেটা হয় যে পুলিশ রেকর্ডটা চেক করা। একজন বাড়িওয়ালা অধিকার রাখেন যে পুলিশে খবর নেওয়া, যে আমি এই ভদ্রলোককে বাসাটা দিচ্ছি, উনি উনি কি কোনো অপরাধী কিনা, বা উনি একজন নিরপরাধ ভদ্রলোক। এই বিষয়গুলো বাড়িওয়ালা দেখতে পারেন। কিন্তু ওনারা জঙ্গিবাদ ঠেকাতে, যে বা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে গণহারে, আমার কাছে তো মনে হয় বাংলাদেশে বা ঢাকা শহরের মতো বড় শহরে অবিবাহিত তরুণদের সংখ্যাই বেশি বিবাহিতদের চেয়ে। কারণ আচ্ছা, আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক আলাপে আমরা ফেরত যাই আবার। এটা গণতন্ত্রের একটা বিষয়, সেটা একটা আমি বিষয়, বলছি। হ্যাঁ, আমার মনে মানুষ হয় এটা নিয়ে চিকিৎসা আমরা করে, যদিও যতটুকু বলার আলোচনাটা ছিল দীর্ঘ হয়ে বলেছি। যাবে। হ্যাঁ, তো এই সমস্যাটা হচ্ছে, আমি বলবো যে এটা দেশের সরকারকে, রাজনীতিবিদদের মনোযোগ দেওয়া উচিত, মানুষের ব্যক্তি স্বাধীনতায় যেন রাষ্ট্র এবং সমাজ বা প্রভাবশালী কেউ হস্তক্ষেপ না করে। এই বিষয়টা বাংলাদেশে অভাব আছে। সামাজিক নিরাপত্তার কথা আমি এরপরে আসছি। বাংলাদেশে কোনো সামাজিক নিরাপত্তা নাই। সরকার প্রায়ই বলেন, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, বা বিভিন্ন আহ, দায়িত্বশীল সংগঠন বলেন, যে সন্ধ্যার পর হলের বাইরে যাওয়া যাবে না, সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া যাবে না, বা এইখানে পার্কে বসা যাবে না, রিকশায় হাত ধরে চলা যাবে না। এগুলো বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তাহীনতা ঘটে, বা মানুষ নিজের হাতে আইন তুলে নেয়। একটা লোককে সামান্য একটা অপরাধ করতে দেখলো, একটা শিশুকে সামান্য অপরাধ করতে দেখলে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেললো, বা নিজেই শাসন করা শুরু করলো। এই সামাজিক নিরাপত্তাহীনতা মানুষের আছে। আর সন্ত্রাস তো আছেই তার সঙ্গে। তো রাষ্ট্র সেগুলো ব্যর্থ হয়েছে। বাংলাদেশ রাষ্ট্র মানুষের কোনো ধরনের সামাজিক নিরাপত্তা দিতে পারেনি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। এটা একটা বিশাল সমস্যা। আর তারপরের প্রসঙ্গটা হচ্ছে সরকার ও রাজনীতিবিদদের জবাবদিহিতা। বাংলাদেশের এই বিষয়গুলো আমি আগে উচ্চারণ করেছিলাম, এখন আলোচনা করছি। বাংলাদেশের আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদকে আমি তার কাজের জন্য স্বচ্ছভাবে জবাবদিহিতা করতে দেখিনি। বাংলাদেশের রাজনীতিবিদ মানেই যেন দুর্নীতিশীল, দুর্নীতিবান হতে হবে। তাকে সে হচ্ছে
হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, রাষ্ট্রের টাকা চুরি করবে, জনগণের টাকা মেরে দেবে, বিদেশে পাচার করবে। তো এটা হচ্ছে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, এবং তার জন্য কোনো রকম আইন প্রয়োগ হবে না, তাকে গ্রেফতার করা হবে না, বিচার হবে না। বিচার যেন মানে বড় লোকদের জন্য নাই আর কি, মানে বড় লোকরা ধরাছোঁয়ার বাইরে বা প্রতিষ্ঠিতরা বা রাজনীতি। আচ্ছা আমার মনে হয় লুকস ভাইয়ের টেকনিক্যাল প্রবলেমটা আবারও হচ্ছে। হুম। ও না, আবার চলে আসছেন আপনি, সরি, আপনি কিছুক্ষণের জন্য আটকে গেছিলাম, তাই আমি ভাবলাম আপনার লাইন বুঝি কেটে গিয়েছিল। ক্যারি অন। হ্যাঁ, তো আমি আবার বলি যে বাংলাদেশের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে সরকারের রাজনীতিবিদদের কিংবা মন্ত্রীদের, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহিতার সংস্কৃতি নাই। তারা এগুলো ধরাছোঁয়ার বাইরে, জনগণ জানেই না যে, বেশিরভাগ জনগণ জানে না কিংবা মানে না, কিংবা পাত্তা দেয় না যে প্রতিটা রাজনীতিবিদের, সরকারের প্রতিটা দায়িত্বশীল ব্যক্তির, কর্মকর্তার, মন্ত্রীর, আহ, কিংবা রাজনীতিবিদের কিংবা মন্ত্রীর, প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির দায়িত্ব মানে জবাবদিহিতার সংস্কৃতি থাকতে হবে। তিনি জবাবদিহি করতে বাধ্য জনগণের কাছে, এবং স্বচ্ছভাবে তার কাজের জন্য, তার আচ্ছা, দুনিয়া। যেহেতু এখন আমরা আলোচনা করতেছি, আমি আসলে কিছু প্রশ্ন করতে চাই যে জি। আপনার কেন মনে হয় যে একজন আমরা যদি ক্ষমতার রাজনীতি বা ক্ষমতাকে নিয়ে আলোচনা করি, যে বলা হয়ে থাকে জনগণ ক্ষমতার উৎস, অর্থাৎ আম, জনগণ মানুষজনকে সংসদকে ভোট দিয়ে তার সংসদে পাঠায়, সেখানে সে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকে তার দায়িত্ব পালনে, আইন প্রণয়নে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আপনি যেটা বললেন যে তারা দুর্নীতি করছে এবং তারা ধার ধারছে না, এবং তারা ইউনো, তাহলে জনগণের ক্ষমতাটা তাহলে কোথায়? বা আমরা যে ভোট দিয়ে তাদেরকে পাঠাচ্ছি, সেখানে আম, এই সাংসদদের বা এই যে রাজনৈতিক যে ব্যক্তিত্বদের, এরা কেন কেয়ার করছে না? এরা কেন এটা করে যাচ্ছে? তারা তাদের তাদের ভয়টা নাই কেন যে পরবর্তী নির্বাচনে তাদের অবস্থা খারাপ হতে পারে? এটাই এটার উত্তর খুব সহজ, যে কারণে আমরা আজকে আলোচনায় সবসময় রাজনৈতিক সংস্কৃতি বলে উচ্চারণ করছি। তো কোনো বিষয় যখন সংস্কৃতি হয়ে যায়, কোনো একটা খারাপ বিষয় বা কোনো একটা অন্যায়, কোনো দুর্নীতি যখন একটা সমাজের সংস্কৃতি হয়ে যায়, তখন আসলে সংস্কৃতি, এই জন্যই বলছি যে জনগণ সেটা মেনেই নিয়েছে, জনগণ সেটাকে ভাগ্য হিসাবে মেনে নিয়েছে, জনগণ সেটা উত্তরণের পথ পাচ্ছে না। বা রাজনীতিবিদরা, প্রতিটা সরকারের ক্ষমতাশীল লোকরাও জানে যে এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে, এটার কোনো সমস্যা নাই, এটা মানে এটা খুবই বৈধর মতো হয়ে গেছে আর কি, যে এটাই সংস্কৃতি, এটাই চলবে। যে কারণে আমরা সংস্কৃতি শব্দটা উচ্চারণ করছি। জনগণের ক্ষমতায় সরকার গঠন হবে বা জনপ্রতিনিধিরা সংসদে যাবেন, তারা সরকার গঠন করবেন, তারা আইন প্রণয়ন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু জনগণ আসলে, জনগণের এই ক্ষমতাকে, জনগণের এই গণতান্ত্রিক ক্ষমতাকে অপব্যবহার করা হচ্ছে, এটাকে মিসইউজ করা হচ্ছে, এটাকে বি- অবৈধভাবে, এটাকে অন্যায়ভাবে ব্যবহৃত করা হচ্ছে। জনগণের সরকার আসলে জনগণের জন্য কাজ করার কথা, জনগণের স্বার্থে কাজ করার কথা, জনগণের উন্নয়নে কাজ করার না, কথা। আমার প্রশ্নটা সেটাই, যে ধরুন থিওরিটিক্যালি আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা হওয়া উচিত এবং এটা হলে বাংলাদেশের ভালো হবে বা একটা সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্রের হুম। উপকার হবে, কিন্তু দেখা যাচ্ছে যে রাষ্ট্র গণতান্ত্রিক বলে নিজেকে এক ধরনের প্রচার করছে, দাবি করছে। হুম। রাষ্ট্রের মানুষ, যারা রাষ্ট্রের নাগরিক, তারাও মেনে নিচ্ছে যে এই রাষ্ট্রটা গণতান্ত্রিক, কিন্তু রাষ্ট্রের ভিতরে সমস্ত প্র্যাকটিস দেখা যাচ্ছে অগণতান্ত্রিক, এবং তার মাধ্যমে নাম যাই হোক না কেন, কাজের মাধ্যমে প্রতীয়মান হচ্ছে যে রাষ্ট্রটা আসলে গণতান্ত্রিক না। তাহলে এই যে আপনার এক ধরনের অমিল দেখা যাচ্ছে, এটা থেকে বের হয়ে আসার জন্য মানে উপায়টা কি হতে পারে? কেন আমরা এরকম? এটা থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে জনগণের শিক্ষিত হওয়া এবং জনগণকে রাজনীতি সচেতন হওয়া। এটা খুব অল্প সময়ের কাজ না, যেটা খুব দ্রুত হওয়ার কাজ না। আমি একটা কথা খুব জরুরি ভেবেছিলাম শেষে বলবো, একদম আলোচনার শেষে, সেটা এখন বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে। সেটা হচ্ছে, আমি এবং আপনি, আমরা বারবার ইউরোপের, আমেরিকার কিংবা বিশ্বের সুপ্রতিষ্ঠিত, শিক্ষিত বা সুপ্রতিষ্ঠিত সফল গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উদাহরণ দিচ্ছিলাম। কিন্তু আমরা জানি যে বাংলাদেশ তার থেকে অনেক দূরে, অনেক পিছিয়ে আছে, এবং বাংলাদেশেই এখনই এই অবস্থাটা হয়ে যাবে না, এটা সময় লাগবে। ইউরোপেরও সময় লেগেছে, বছরের পর শত শত বছর সময় লেগেছে, আমেরিকার সময় লেগেছে, সারা বিশ্বেরই সময় লেগেছে। তো বাংলাদেশেরও সময় লাগবে। তো আমাদের যে দুঃখটা, আমার যে ক্ষোভ, আমার যে দুঃখ, যে যে সমস্যাটা, সেটা হচ্ছে বাংলাদেশে এই চর্চাটা শুরু হচ্ছে না, শুরু হওয়াটা জরুরি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, এখানে আমার বিশিষ্ট অতিথি চলে আসছে, সে সম্ভবত এই কথা, আপনি কথা বলেন, আমি ওকে একটু গুছিয়ে আসছি। হ্যাঁ,
তো আমি যেটা বলছিলাম যে জনগণ, বাংলাদেশের জনগণ যারা এখন দেখছেন, যারা আমাদের যেসব বন্ধুরা বা দর্শকরা দেখছেন, তারা হয়তো আমাকে এবং আরিফ ভাইকে মনে মনে বকছেন বা দোষ দিচ্ছেন যে আপনারা বারবার কেন বাংলাদেশকে ইউরোপের সঙ্গে তুলনা করছেন। আমরা আসলে ইউরোপের মতো বাংলাদেশ হোক সে স্বপ্ন দেখি, গণতন্ত্র কিরকম হয় বা কিরকম হওয়া সম্ভব সে স্বপ্ন দেখি। আমাদের কাছে এর চেয়ে ভালো কোনো উদাহরণ নাই বলেই আমরা ইউরোপের কথা বলি। কিন্তু এটা সত্যি যে বাংলাদেশকে আগে শিক্ষিত হতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে, মানুষকে রাজনৈতিক সচেতন করতে হবে। যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে না, যে রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়ে গেছে, জনগণকে মূর্খ রাখতে হবে, জনগণকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিংবা ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় অন্ধ রাখতে হবে, এবং জনগণকে ধর্ম দিয়ে আফিম দিয়ে খুশি রাখতে হবে যে আমরা তোমাদের পরকালের ব্যবস্থা করছি, আমরা তোমাদের তোমরা যেন অনেক বেশি জান্নাতে যেতে পারো, তোমাদের যেন সওয়াব হয়, পরকাল যেন পাও, সেই ব্যবস্থা করছি। জনগণ, বেশিরভাগ জনগণ সেই ধর্মকে প্রাধান্য দিচ্ছে, পরকালকে প্রাধান্য দিচ্ছে গণতন্ত্রের চেয়ে। তো এই কারণে আসলে জনগণ নিজেরাই বুঝতে পারছে না যে তারা অশিক্ষিত বা তাদেরকে শিক্ষা বঞ্চিত রাখা হচ্ছে। বাংলাদেশের একটা মাদ্রাসা শিক্ষার্থীর সঙ্গে আপনি কথা বলে দেখেন, বাংলাদেশের একজন কৃষকের সঙ্গে কথা বলে দেখেন, একজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেন, সে যে অশিক্ষিত, সে যে জানে না, সে যে পড়ার সুযোগ পায়নি, সেটা সে কখনোই স্বীকার করবে না। সে সব জানে। এটা একটা সংস্কৃতি যে আমরা আসলে শিক্ষা বঞ্চিত, কিন্তু আমরা সেটা জানি না। তো এটা খুব ভয়াবহ একটা অবস্থা। তো বাংলাদেশে আসলে আধুনিক শিক্ষা, কুসংস্কার মুক্ত শিক্ষা, ধর্ম মুক্ত শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যে কারণে আহ, মানে তাহলে শুরু হয় আসলে একটা দেশের মানুষের বোধ তৈরি হওয়া, মানুষের জ্ঞান তৈরি হওয়া যে আসলে গণতন্ত্র কি, মানুষের অধিকার কি। শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো সমাজ, কোনো রাষ্ট্রই আজ এ পর্যায়ে আসতে পারেনি, এটাই সম্ভব না। এবং সেজন্য সময় দরকার, সেজন্য বাংলাদেশের কত বছর সময় দরকার, কয়শো বছর সময় দরকার, এটা বলা কঠিন। কিন্তু আমাদের যে দুঃখ, আমাদের যে ক্ষোভ এবং আমাদের যে দাবি, সেটা শুরু হওয়া জরুরি। আজই শুরু হওয়া যাওয়া জরুরি, এক্ষুনি শুরু হওয়া জরুরি। এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে এই ধর্মান্ধতাকে, ধর্ম কুসংস্কারকে সরাতে হবে, ধর্মীয় রাজনীতিকে সরাতে হবে, শিক্ষাহীনতাকে সরাতে হবে, শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, আচ্ছা, মানুষের মত আবারও আবারও ইন্টারাপ্ট করছি যেহেতু আলোচনা আম, এই যে ব্যাপার, এই যে বিষয়গুলো আমাদের করার কথা আপনি বলছেন, আম, কারা এটা করবে? প্রথম কথা কোয়েশ্চেন এটা। এবং যারা করবে বা যারা এই ঘটনাগুলি মেরামত করার জন্য ব্যবস্থা নেবে, তারা কেন এটা করবে? কারণ আমার প্রশ্ন করার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান অবস্থা বিরাজ করছে, এটা থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের ধর্ম ব্যবসা, মোটামুটি সবাই বেশ লাভবান হচ্ছে। এক ধরনের, শুধুমাত্র জনগণ বাদ দিলে বাকি সবাই লাভবান হচ্ছে। তাহলে জনগণের হাতে যদি সেই ক্ষমতাটা আর না থাকে, যেটা আমি খানিকক্ষণ আগেই প্রশ্ন করেছিলাম, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ না থাকার পরেও বাংলাদেশের মানুষ ফুঁসে উঠছে না, বাংলাদেশের মানুষ দেশটিকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য সেই রকম চেষ্টা করছে না, তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ মোটামুটি খুশি। এবং সেদিন আমি দেখলাম একটা হ্যাপি ইন্ডেক্সে বাংলাদেশ নাকি মোটামুটি শীর্ষে আছে। তাহলে যারা বাংলাদেশকে, আপনি যেই বাংলাদেশ বা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানাচ্ছেন, যারা এই কাজগুলি করার ক্ষমতা রাখে এবং যারা এই কাজগুলি, মনে করেন যাদের হাতে আমরা দেশের এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে রাখছি, তারা কেন এটা করতে যাবে? কারণ ডেফিনেটলি বাংলাদেশের মানুষ যদি বোকাশোকা হয়, বাংলাদেশের মানুষ যদি অশিক্ষিত হয়, তাহলে তো এই যে রাজনৈতিক সংস্কৃতি বা অপসংস্কৃতি যারা চর্চা করছে তারা তো লাভবানই হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে তারা বাংলাদেশের মানুষকে এই ধরনের, এক ধরনের কম জ্ঞানী এবং এক ধরনের অশিক্ষিত বানিয়ে রেখেছে তাদের নিজেদের উদ্দেশ্যে। তাহলে তাদের তো কোনো আগ্রহ থাকার কথা না এই পরিস্থিতি বদল করার। আমি কি আমার পয়েন্টটা বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি যতটা বুঝেছি সেটা হচ্ছে যে এই দায়িত্বটা আসলে সবার, দেশের প্রতিটা সচেতন এবং শিক্ষিত নাগরিকের, দেশের প্রতিটা বুদ্ধিজীবীর। তবে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে সরকারের। এখন যে সরকার দায়িত্ব আছে, সেই সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব এবং কর্তব্য, এবং সরকারের উচিত হচ্ছে সেই প্রক্রিয়াটা শুরু করা এবং জনগণকে এই অগণতান্ত্রিক অন্ধকার থেকে দূরীকরণের, গণতন্ত্র চর্চার যে প্রক্রিয়া সেটা শুরু করা। সেটা আমি এই বর্তমান সরকার কি বলবো, কিন্তু দুঃখজনকভাবে সরকার করছে না। আমি যেটা বললাম, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই হচ্ছে জনগণের শিক্ষা, উন্নতি, প্রগতি, গণতন্ত্রের কথা
বাংলাদেশের কোনো সরকার আজ পর্যন্ত ভাবেনি। বাংলাদেশের রাজনৈতিক সরকারটাই হচ্ছে, সংস্কৃতিটাই হচ্ছে ক্ষমতায় টিকে থাকার, আরো বেশি ক্ষমতায় টিকে থাকার, নিজেরা লাভবান হওয়ার। এটা দুঃখজনক। এই আচ্ছা, সংস্কৃতি থেকে বের হয়ে আসার উপায় কি সেটা আমি জানি না, কিন্তু এটার প্রধান দায়িত্ব হচ্ছে একটা সরকারকে, সে উদ্যোগ নিতে হবে। জনগণ অবশ্যই সহযোগিতা করবে। আমরা যারা নিজেদেরকে সচেতন দাবি করি, শিক্ষিত দাবি করি, আমরা সবাই সহযোগিতা করব। আমরা যারা সংগ্রাম করছি প্রতিটা মানুষ সহযোগিতা করবে, কিন্তু পথ দেখানোর, উদ্যোগ নেয়ার, নীতি নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যদি জনগণ ক্ষমতার উৎস হয় এবং জনগণের ইচ্ছার প্রতিফলন যদি একটা সরকার হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সরকার যদি সেই বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনই এখন যদি ঘটাতে থাকে, তাহলে বাংলাদেশের সরকার তো আগ্রহী হবে না এই পরিস্থিতি বদল করার। আমি বারবার অ্যাকচুয়ালি সেদিকে চলে যেতে চাচ্ছি। হ্যাঁ। এখানে আরেকটা ইন্টারেস্টিং এলিমেন্ট মনে হয় আমরা একবারও, আমি জানি না আপনি উল্লেখ করেছেন কিনা, আমি করিনি। সেটা হচ্ছে বাংলাদেশের যে বাম রাজনীতি, যারা বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির একটা ছোট্ট অংশ, যারা এখনো কাজ করার চেষ্টা করে যাচ্ছেন, আপনি কি মনে করেন যে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি রাজনীতিতে এই পরিবর্তন আনার জন্য? আহ, ব্যক্তিগতভাবে আমি বলবো যে আহ, তারা যে, বা আমরা যেটি যারা করে, তারা যে শুধুমাত্র ক্ষমতায় আসার রাজনীতি করছে এটা আমার কাছে মনে হয় না। তারা মানুষকে সচেতন করার জন্য অনেক অন্যান্য বিষয় নিয়েও কাজ করছে। ক্ষমতায় আসার রাজনীতি শুধু বাম রাজনীতি করে না। যেমন আমি একটা উদাহরণ দিব, তারা পরিবেশ রক্ষার আন্দোলন করছে, তারা দেশের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন করছে, যেটাও একটা রাষ্ট্রের গণতন্ত্রের অংশ, একটা রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আন্দোলন। এগুলোও সচেতনদের কাজ, এগুলোও সচেতনদের রাজনীতি। তাদের এই কাজগুলোকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, আমি পছন্দ করি, আমি প্রশংসা করি, এবং এইসব ক্ষেত্রে আপনি জানেন যে আমরা তাদের সাথেই থাকি দেশের স্বার্থে তারা যখন কোনো কাজ করে। কিন্তু তাদের যদি মনে করি যে ক্ষমতায় আসার রাজনীতি তারা করে, সেটা আমার কাছে চোখে পড়েনি, এবং সেটা সম্ভবও না, কারণ সমাজতন্ত্র আসলে সারা বিশ্বে থেকেই বিলুপ্ত হয়েছে কিন্তু এখানে অলমোস্ট। একটা দ্বৈরথ চলে আসছে না? ধরেন কোন একটা রাষ্ট্রের যদি পরিবর্তন আনতে হয়, অথবা যে ধরনের প্রগতিশীল পরিবর্তনের কথা আমরা ভাবছি, সেই পরিবর্তন আনার মতো আপনার ড্রাইভিং সিটে বসার জন্য ক্ষমতায় যেতে হবে, তাই না? ক্ষমতা যদি যেতে না পারি, তাহলে তো আমি যতই ক্ষমতার বাইরে, বলয়ের বাইরে দাঁড়িয়ে আমরা মানববন্ধন করি, স্লোগান দেই বা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকি, তাতে কি কারো কিছু যায় আসবে? কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার, তারা তো আসলে কাউকেই পাত্তা দিচ্ছে না। আহ, না, এটা আমি একটু আপনার সাথে ডিফার করি। সেটা হচ্ছে ক্ষমতায় আসতেই হবে তারপর পরিবর্তন হবে, এরকম কোনো কথা নেই। ক্ষমতায় আসতে পারলে ভালো। যদি ক্ষমতায় আসতে পারলে একটা দল তারা অনেক বেশি কাজ করার সুযোগ পায়, তারা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়, তারা অনেক বেশি তাদের আদর্শ, তাদের আহ, নীতি সেটা কাজে লাগানোর সুযোগ পায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বলবো, যেহেতু বাম রাজনৈতিক দলগুলোর তাদের সমর্থন, তাদের ভোটার অনেক কম, সেক্ষেত্রে ক্ষমতায় তারা আদৌ আসবে কিনা, কবে আসবে, আমি সেটা নিয়ে ভাবছি না, এটা আমার ভাবনা না। আমি যেটা বলছি যে যেমন আমরা আহ, কখনো আমরা জানি যে বাংলাদেশে আসলে ধর্মনিরপেক্ষতা কিংবা নাস্তিকদের অধিকার কিংবা সমকামীদের অধিকার এত সহজে প্রতিষ্ঠিত হবে না। আমরা কি কাজ করে যাচ্ছি না? আমরা কাজ করে যাচ্ছি, সবাই তার যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তো বাম রাজনীতির তারা যে আহ, তারা বিতর্কের ঊর্ধ্বে, আমি সেটা বলছি না, কিন্তু তারা যে সমাজ সচেতন, তারা পরিবেশ সচেতন, এই বিষয়গুলো তো বিশাল একটা কাজ আর না, এই কাজ। আমার তাহলে প্রশ্ন হবে যে তারা যেহেতু সমাজ সচেতন, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি সচেতনতার দিক দিয়ে পুঁজিবাদী বা বুর্জোয়া যে দলগুলি, মনে করেন বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এদের কাছ থেকে কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতির ফুটোটাও পাচ্ছি না, যেটা আমাদের জন্য উচিত ছিল। সেই তুলনায় দেখা যাচ্ছে যে বর্তমানে কিছু ভালো বাম রাজনীতি দেখা যাচ্ছে তারা প্রগতিশীল এবং দেশের মানুষের জন্য কাজ করছেন। তাহলে কি আমাদের উচিত হবে না যে তাদের যে বক্তব্য তা বেশি করে শোনা এবং তাদেরকে আরো বেশি সমর্থন দেওয়ার চেষ্টা করা? এ কারণেই রাইট, এ কারণে আমি বলবো যে বাংলাদেশের যে দলগুলো, আওয়ামী লীগের কথাই বলি উদাহরণ হিসাবে, আমি যে কারণে চাই বাংলাদেশের বাম রাজনীতিকরা আহ, তারা ভালো কাজ করুক, কিন্তু তারা বিরোধী দলেই থাকুক। কারণ ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রতিটা দল দুর্নীতিবাজ হয়ে যায়। ক্ষমতা আসলে প্রতিটা দলই বাংলাদেশে স্বৈরাচারী হয়ে যায় এবং হয়েছে। বাম রাজনৈতিক দল যদি কোনোদিন ক্ষমতায় আসে, যদিও আসবে না, যদি আসে তারাও হয়তো একইভাবে রাজনৈতিক সংস্কৃতির কারণে দুর্নীতিবাদ হয়ে যাবে। কারণ তারাও ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও ধর্ম ব্যবসা করে, যেটা অসংখ্য প্রমাণ আছে। তো তারাও যে খুব একটা সৎ হবে, তারা যে আহ, দুর্নীতিমুক্ত হবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তারা বিরোধী দলে আছে বলেই ভালো কাজ করছে। যেমন আমি বিশ্বাস করি আজকে যদি আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, ক্ষমতায় না থেকে,
তারা মত প্রকাশের পক্ষে কথা বলতো, তারা ৫৭ ধারার পক্ষে কথা বলতো, তারা আমাদের পক্ষে কথা বলতো, তারা সুন্দরবনের বিপক্ষে কথা বলতো। এটা আমি বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ঠিক উল্টা কাজটা করেছে। তারা নিজেদের স্বার্থে এবং বেশিরভাগ মানে ধর্মানুভূতিশীল মানুষের ধর্মানুভূতি রক্ষার দায়িত্ব নিয়েছে ভোট পাওয়ার জন্যে, টিকে থাকার জন্যে, এবং তারা তাদের স্বার্থগুলো হাসিল করেছে। আর আপনি হয়তো দেখবেন যে বিএনপি ছোটখাটো হলেও মাঝে মাঝে ভুল করে হলেও ব্লগারদের পক্ষে কথা বলেছে, কিংবা রওশন এরশাদ বলেছে, যারা ক্ষমতায় থাকলে কখনোই বলতো না। তো বিএনপি এবং রওশন এরশাদের আমি মন্তব্যগুলো দেখেছি, কিন্তু আমার মনে হয় তাদের কৃতকর্মের বা কৃত অপকর্মের যে পাহাড়, সেই তুলনায় তাদের এই কথাগুলি বিন্দুর মতন। কারণ আমার খুব ভালো করে মনে আছে আপনার 2013 সালে শাহবাগের আন্দোলনের সময় খালেদা জিয়াই সম্ভবত প্রথম বলেছিল এই নাস্তিকদের সাইজ করতে হবে বা এই ধরনের কিছু একটা। সেটাই তারপর থেকে পরিস্থিতি বদলে যাওয়া শুরু করে। সেটাই তো আমি সেটা বলছি যে উনি ক্ষমতায় যখন ছিলেন বা ক্ষমতায় থাকার জন্য তারা হচ্ছে প্রগতিশীলদের বিরুদ্ধে কথা বলবে, তারা উন্নয়নের মানে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে, জনগণকে বিভ্রান্ত করবে। তো আমি আহ, ক্ষমতায় গেলে যে কোনো, এটা আমরা দেখেছি, এটা প্রমাণিত, প্রতিটা সরকারই তাই করেছে, প্রতিটা দলই করেছে। তো বাম রাজনৈতিক দল যদি বিরোধী দলে থাকে, আহ, সেটা আমি মনে করি ভালোই, তারা এখন যে কাজগুলো করছে এই অন্তত প্রশ্নটা আসলে আমার করার এই জন্য ছিল যে আমরা সম্প্রতি দেখেছি সুন্দরবন বিষয়ক আন্দোলনে, যেখানে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিক সুন্দরবন রক্ষার জন্য এগিয়ে আসা উচিত ছিল, সেখানে এক শ্রেণীর ব্লগার, নাস্তিক, প্রগতিশীল এবং আওয়ামী কর্মী সবাইকে দেখা গিয়েছে সরকারের ভুলকে সমর্থন করতে, এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে সাফাই গাইতে। এরকম অবস্থায় আমাদের যে দেশের নাগরিক হিসেবে দেশকে বাঁচানোর যে আন্দোলনে সবার যুক্ত হওয়া উচিত ছিল, তা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে। আমি এই ট্রেন্ডটার ব্যাপারে আসলে ইঙ্গিত করছিলাম। হ্যাঁ, সেটা আমি আমি বলেছি একবার যে আসলে বাম রাজনীতি দলগুলোকে যারা কাজ করছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা অনেক বিরাট একটা কাজ করছেন। তারা আমি জানি না দেশের বেশিরভাগ মানুষই হয়তো সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র চায়, রামপালে, কিন্তু যে মানুষগুলো, যে সংখ্যক মানুষগুলো সুন্দরবন ধ্বংস হবে বুঝতে পেরেছে, সরকারের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর দিকগুলো দেখতে পাচ্ছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যে সচেতন মানুষগুলো এর বিরোধিতা করছে, আন্দোলন করছে, সেটা আসলে এই বাম রাজনৈতিক দলের যারা আন্দোলন করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে, তাদের বিশাল ভূমিকা আছে। তাদেরকে প্রশংসা করতেই হবে। তারা অনেক কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে এবং করছে। তারা যদি সম্পূর্ণ সফল হয় বা আমরা সম্পূর্ণ সফল হই সরকারকে বোঝাতে, জনগণকে বোঝাতে, সেটা আসলে একটা চূড়ান্ত সফলতা হবে। আর আওয়ামী লীগের পক্ষে যে ব্লগাররা, লেখকরা, বুদ্ধিজীবীরা, আবার সমর্থকরা, যারা সুন্দরবন ধ্বংসের পক্ষে, যারা মনে করে যে সুন্দরবনের কিছুই হবে না, বিদ্যুৎ দরকার, তারা তো আমি যেটা বললাম যে সেই একই রাজনৈতিক সংস্কৃতির লোক। তারা অন্ধভাবে একটা দলকে সমর্থন করবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে বা ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা করা যাবে না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলেই তার দলের সমালোচনা হয় না, এই সংস্কৃতিটা আমাদের নাই। দলকে অন্ধভাবে সমর্থন করতে হবে, দল ভুল করলেও সেটাই ঠিক আছে, এটা তো আমরা দেখি। এটাই হচ্ছে আসলে অন্ধের সংস্কৃতি, দুর্নীতিবাজদের সংস্কৃতি এবং গণতন্ত্রহীনতার সংস্কৃতি, যেটা খুবই দুঃখজনক। আমি আসলে কি বলবো, আমরা মনে হয় আমাদের সবাই পজিটিভ থাকা উচিত, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা অবজার্ভ করি কি হচ্ছে এবং সেটা নিয়ে প্রতিবাদ করি, কিন্তু এটা বদলানো যায় কিভাবে, এটা নিয়ে আমার মনে হয় সিরিয়াসলি স্ট্র্যাটেজিক্যালি কেউই তেমন একটা করার সম্ভবত সুযোগই নাই। চেষ্টা যদিও থাকে, আমার মনে হয় সুযোগই নাই। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে গঠন, এটা এমনই আঁটোসাঁটো এবং এটা এমনই আপনার শত্রুপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত, যে মনে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের আসলেই কিছু করার নেই যতদিন না একটা বিশাল ন্যস্ত হচ্ছে। সে ধরনের কি কোনো সম্ভাবনা আছে আপনার মনে হয়? বাংলাদেশের এটাও আরেকটা সংস্কৃতি যে মানুষ ভয় পায় কথা বলতে। আহ, বাংলাদেশের আমি অসংখ্য মানুষ টেলিভিশন ইন্টারভিউতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা বলেন যে সরকারের বিরোধিতা করতে ভয় লাগে, সে ধরে নিয়ে যাবে। সেটা সরকারের যে কোনো একটা উদ্যোগের হতে পারে, সরকারের একটা কর্মকাণ্ডের হতে পারে, সরকারের একটা রাজনৈতিক পদক্ষেপের সমালোচনা হতে পারে, কিংবা ধর্ম বিষয়টা তো অনেক বেশি সেন্সিটিভ বাংলাদেশে, এখনো ধর্ম নিয়ে তো প্রশ্নই আসে না, ধরে নিয়ে যাবে। তো বেশিরভাগ মানুষ আসলে ভয়ে কথা বলে না। আর বাংলাদেশের মানুষ আসলে অভ্যস্ত হয়ে গেছে এই অগণতান্ত্রিক এবং দূষণ এবং এত বেশি সমস্যার মধ্যে থাকতে থাকতে।
আমি আপনার আগের কথায় ফিরে আসি যে সুখী বাংলাদেশের মানুষ, অষ্টম সুখী। সুখ কাকে বলে বাংলাদেশের মানুষ জানে না। তারা মনে করে যে বেঁচে আছি, দুই বেলা খাবার খাচ্ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আমার চেয়ে সুখী কে আছে। সুখটা যে কি এদেশের মানুষ আসলেই জানে না। তো একটা দেশের রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয়, সামাজিক নিরাপত্তা না থাকে, পরিবেশ যদি দূষণমুক্ত না থাকে, পরিবেশের ভারসাম্য না থাকে, একটা দেশ যদি সবুজ না হয়, সে দেশের মানে ভবিষ্যৎ কি, কতটা অন্ধকার, সেই জাতি কতটা অসুখী, কতটা অস্বাস্থ্যকর, এগুলো বাংলাদেশের মানুষকে বোঝানো খুবই কঠিন। তবে সেটা বোঝাতে হবে, আমাদেরকে লেগে থাকতে হবে, যারা সচেতন, আমাদের যাদের কথা বলার সুযোগ আছে, আমরা যারা ভয় পাই না, আমরা আসলে এই কাজগুলো করে যেতে হবে। সময় লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি আসলে এটার পরিবর্তন হতে হবে, এছাড়া তো কোনো অল্টারনেটিভ নাই, এছাড়া কোনো পজিটিভ থাকা বিকল্প নাই। দরকার। তো যাই হ্যাঁ। হোক, আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন কথা বলেছি। আমার মনে হয় যারা দেখেছেন শুনেছেন তারা আমার মতোই সবাই খুবই উপকৃত হয়েছেন। তো আমি কিছু মন্তব্য পড়ছি এবং কিছু প্রশ্ন আছে, সেগুলো হয়তো টাচ করার চেষ্টা করব। যেমন সাদ্দাম হোসেন জানতে চাচ্ছেন, লুকস ভাইকে জিজ্ঞেস করছেন যে তাহলে আপনার কি মনে হয় কোন দলের ক্ষমতায় থাকা উচিত। উনি করসপন্ডিং প্রশ্ন করেছেন যে তাহলে সরকারি দলে কাকে চান। একটা কাজ করা যায়, বাংলাদেশে কোনো সরকারি দলে থাকবে না, সবাই বিরোধী দলে থাকবে। এটা একটা জোক, বাট আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে এটার ফরম্যাটটা হয়তো চেঞ্জ করা নিয়ে কথা বলা যেতে পারে। হ্যাঁ, তো আমি কি এর উত্তর দেবো আরিফ ভাই? হ্যাঁ, সরি, আমি জাস্ট কমেন্ট এড করেছি। হ্যাঁ, যিনি প্রশ্ন করেছেন ধন্যবাদ। যে এটা আসলে এটাও একটা আমাদের সংস্কৃতি, যে আপনি কি আওয়ামী লীগ না বিএনপি। মানে এটা একটা খুব আহ, হাস্যকর একটা সংস্কৃতি। তো আমি বাংলাদেশের যেটা বললাম, আমি প্রমাণ করে দিলাম যে, এবং আমি বিশ্বাস করি আমি ভুল বলিনি, যে আমি কথাগুলো আবার শেষে উচ্চারণ করবো, যে বাংলাদেশের কোনো দলই সঠিক গণতান্ত্রিক দল না, নির্ভুল গণতান্ত্রিক দল না। এবং গণতন্ত্রের যে বড় যে উপাদানগুলো, যে বড় বিষয়গুলো, সে বিষয়গুলোতে কোনো দলই বিশ্বাস করে না। এবং বাংলাদেশের পুরো ৪৫ বছরের ইতিহাস আসলে অগণতান্ত্রিক সরকারের, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়েই কেটেছে এবং কাটছে। এখন এই প্রশ্নের সমাধান আমার কাছে নাই, যে তাহলে আওয়ামী লীগ ছাড়া কি বিএনপি ক্ষমতা আসবে, বা জাতীয় পার্টি আসবে, জামাত আসবে? তো একটা দেশে আসলে যখন প্রতিটা দল অগণতান্ত্রিক হয়ে যায়, প্রতিটা দল যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, প্রতিটা দল যখন জনগণের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়, তখন একটা নতুন দলের প্রয়োজন হয়, তখন একটা নতুন পরিবর্তনের প্রয়োজন হয়, একটা বিপ্লবের প্রয়োজন হয়, একটা বিশাল আঘাতের প্রয়োজন হয়, একটা বিশাল পরিবর্তনের প্রয়োজন হয়। সেই পরিবর্তনটা দরকার। সেই পরিবর্তনটা কিভাবে আসবে, কবে আসবে, কখন আসবে, সেটা কি কোনো গণতান্ত্রিক ভাবে আসবে না অগণতান্ত্রিক ভাবে আসবে আমি জানি না, কিন্তু পরিবর্তন খুবই প্রয়োজন। আমি এখানে আমার মনে হয় করসপন্ডিং একটা কমেন্ট করা যায়। আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এই ধরনের একটা সুযোগ কিন্তু আমাদের এসেছিল 2013 সালে যখন শাহবাগ জাগরণ হয়েছিল। আমি বলবো যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সেকুলার রেভলিউশন বলতে ওইটাকেই বোঝানো যায়, যে আওয়ামী লীগ সরকারের সাথে জামাতের যে বোঝাপড়া এবং যুদ্ধাপরাধী ইস্যুতে তখন মানুষের ভেতরে যে ক্ষোভের জন্ম নিয়েছিল, তারই একটা বিস্ফোরণ কিন্তু সেই 2013 সালের শাহবাগ বিস্ফোরণ হয়েছিল। কিন্তু আমরা দেখেছি চোখের সামনে কিভাবে অত্যন্ত সুচতুরভাবে আওয়ামী লীগ এবং ইসলামিক শক্তি, অপশক্তি মিলে সে আন্দোলনকে দমন করেছে এবং বাংলাদেশের প্রগতিশীল কণ্ঠের উপর নির্মম রোলার চালিয়েছে, স্টিম রোলার চালিয়েছে। সো ওই ধরনের আরেকটা রেভলিউশন হয়তো আমাদের দরকার। এবং বাংলাদেশের কিন্তু সমস্যাটা হচ্ছে তারপর থেকে সরকারগুলি অসম্ভব সতর্ক হয়ে গিয়েছে এবং প্রতিবারই এই ধরনের কোনো সম্ভাবনা দেখা দিলে সরকারের তরফ থেকে আরো বেশি স্টিমুলার চলে আসছে, মানুষজন জেলে যাচ্ছে, ৫৭ ধারা আসছে, ৫৭ ধারার পরবর্তী ভার্সনও নাকি এখন রান্না হচ্ছে বলে শোনা যায়। আরেকটা মন্তব্য করছি, দিব্যেন্দু পল, আসলে এটা একটু পিছনের মন্তব্য। আপনি যখন ইউরোপের গণতান্ত্রিক পদ্ধতির প্রশংসা করছিলেন তখন দিব্যেন্দু পল একজন ভারতীয় নাগরিক, ভারতীয় জাতীয়তাবাদী। ওনার সম্ভবত একটু পছন্দ হয়নি। উনি বলছেন ঘরের পাশে ভারত থাকতে, ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতির মতো উদাহরণ থাকতে আমরা ইউরোপ কেন প্রশংসা করছি। ওনার প্রশ্ন ছিল ইউরোপের গণতান্ত্রিক প্রসেসটা ওনার মনে ধরলো, আর ভারতের মতন বিশাল দেশের জটিল গণতান্ত্রিক ব্যবস্থার সুষ্ঠু ডিসপেনশন ওনার চোখে পড়লো না, ওনাকে অনুপ্রেরণা দিতে অসমর্থ হলো। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই বিষয়টা আমি বলবো, আরিফ ভাই আমাকে সুযোগ দিন। সেটা হচ্ছে এই ভারত বাংলাদেশের প্রসঙ্গ আসলেই আমার মাথায় সবসময় থাকে, আমি জানি না আপনার মাথায় থাকে কিনা বা বাকিদের মাথায় থাকে কিনা, যে আমি যখন বাংলাদেশের সমস্যা উচ্চারণ করি তখন আমার কাছে সেটা উপমহাদেশের সমস্যাই মনে হয়। আমি রাজনৈতিক সংস্কৃতি
বাংলাদেশ এবং ভারত বা পাকিস্তানকে আলাদা করে দেখি না। যতবার আমি বাংলাদেশের নাম উচ্চারণ করেছি ততবার আসলে আমার মাথায় ছিল ভারতীয় উপমহাদেশ। তো বাংলাদেশের কথা যখন বলছিলাম ভারতের কথাও বলছিলাম। ভারতের রাজনীতি বাংলাদেশের রাজনীতির চেয়ে খুব আলাদা কিছু না, সেটা ইউরোপের সাথে তুলনা করা যায় না। ভারত আচ্ছা, অনেক বড় রাষ্ট্র, ভারত 130 কোটি মানুষের দেশ, আর বাংলাদেশ কম সংখ্যক মানুষের দেশ। কিন্তু আমি ভারতে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমি আপনি। যদি আমি যদি একটু বলি আরিফ ভাই, হ্যাঁ, ক্যারি আমি অন, ক্যারি অন। আমি গণতন্ত্রের যে উপাদানগুলোর কথা বলছিলাম, যে বিষয়গুলোর কথা বলছিলাম, ধর্মনিরপেক্ষতার কথা বলছিলাম, মানুষের ব্যক্তি স্বাধীনতার কথা বলছিলাম, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছিলাম, সামাজিক নিরাপত্তা, রাজনীতিবিদদের জবাবদিহিতা, সততা, স্বচ্ছতা, প্রগতিশীলতা, আধুনিকতা, শিক্ষা, এগুলো ভারতেও নাই। এগুলো ভারতের রাজনৈতিক সংস্কৃতিতেও নাই। বাংলাদেশের সাথে তুলনা করলে হয়তো কোনো কোনো বিষয় একটু ভালো একটু খারাপ সেটা বেরোবে, কিন্তু ভারতও আমার দৃষ্টিতে সঠিক গণতান্ত্রিক সভ্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র না। ভারত পৃথিবীর অন্যতম একটা ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মীয় গোঁড়ামির, ধর্মীয় রাজনীতির দুর্নীতিগ্রস্ত, অস্বচ্ছ একটা রাষ্ট্র। সেটা রাজনীতিতেও আছে। লুকস ভাইয়ের নেটওয়ার্ক সম্ভবত আবার একটু কিছুক্ষণের জন্য থমকে গিয়েছে। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বাংলাদেশে যে নতুন কোনো লিডারশিপ তৈরি হতে দেয়া হচ্ছে না, এটা নিয়ে ফেরদৌস নাহার কোশ্চেন করছেন লুকসকে। লুকস ভাই আসলে আমি প্রশ্নটা আবার ওনাকে থ্রো করব। আমি জানি না আমাদের হাতে কতক্ষণ সময় আছে ফেসবুকের ভেতরে। লুকস ভাই কি আবার ফেরত আসছেন? হ্যাঁ, আমি আসছি, আপনি শুনতে আচ্ছা, আমি পাচ্ছেন? প্রশ্নটা আবার করি তাহলে। ফেরদৌস নাহার একদম এই মুহূর্তে একটা প্রশ্ন করলেন, বাংলাদেশে যে নতুন কোনো লিডারশিপ তৈরি হতে দেয়া হচ্ছে না, লুকস, এটা নিয়ে কি কিছু বলা যায়? আপনাকে উনি বলতে বলছেন। আহ, হ্যাঁ, এটাও আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে নতুন কোনো দল বা নতুন কোনো লিডার তৈরি হতে দেয়া যাবে না, যেটা আমরা দেখেছি। তো সেই জন্যই আমি বলছিলাম যে এটা আসলে সমাধান একটা খুব একটা নাই। নতুন কোনো দল যদি তৈরি হয়, ভেঙে ভেঙে দল তৈরি হচ্ছে, আমরা অনেক দেখেছি যে বিএনপি ভেঙে আরেকটা দল তৈরি হচ্ছে, কিংবা আওয়ামী লীগ থেকে কাউকে বের করে দিলে সে নিজে একটা দল করার তৈরি চেষ্টা করছে, কিংবা জামাত ভিন্ন নামে তারা তৈরি করা হচ্ছে। আমি সেটাকে বলবো না। একদম নতুন নেতৃত্ব আসবে, নতুন দল আসবে, সেটা আসলে আহ, সংস্কৃতি থেকে বের হওয়া খুবই কঠিন। একটা রাষ্ট্রের প্রতিটা নেতা, প্রতিটি দল, প্রতিটা রাজনীতিবিদ, প্রতিটা প্রতিষ্ঠান যখন দুর্নীতিতে ডুবে যায়, তখন তার মধ্য থেকে একটা গোলাপ ফুল ফুটবে, একটা পদ্ম ফুল ফুটবে, এটা আশা করা খুবই খুবই কঠিন। তাকে রাজনীতি করতে দেয়া হবে না, তাকে টিকে থাকতে দেয়া হবে না, তাকে কথা বলতে দেয়া হবে না। আহ, এরকম সম্ভাবনা খুবই কঠিন। এটা এটা সংস্কৃতির একটা মানে বিরুদ্ধে, স্রোতের বিরুদ্ধে চলা একটা উদাহরণ হবে, এটা আমার বিশ্বাস হয় না। যে কারণে আমি বারবার বলছি একটা বিশাল পরিবর্তন দরকার। সেই পরিবর্তন, একটা বিশাল বিপ্লব দরকার। সেটা কবে হবে, কিভাবে হবে, সেটা আমি জানি না। সেটা অনেক বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু একটা বিশাল আঘাত দরকার, যেটা 2013 সালে আরিফ ভাই বলেছেন, আমরা কিছুটা আশা দেখেছিলাম গণজাগরণ আন্দোলনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এক হয়েছে, আমরা স্বপ্ন দেখেছিলাম। সেটা মানে হতে পারতো, একটা শুরু হতে পারতো, একটা বিশাল ধাক্কা হতে পারতো বাংলাদেশের এই এখানে ইন্টারেস্টিংলি একজন একটা মন্তব্য করেছেন, চৌধুরী মঞ্জুর এহসান, বেশ পুরনো মন্তব্য, মানে আমাদের আলোচনার মাঝামাঝি সময় উনি করেছিলেন, যখন আপনি 2014 সালের যে স্লাইডটা আপনি দেখাচ্ছিলেন, যে আম, যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো শেষবার, এবং তার পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে আমরা কাউকে ভোট দিয়ে পাঠাইনি, তারা নিজেরাই নিজেরাই ভোট করে ক্ষমতায় গিয়েছে। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে ওই 2014 সালের জানুয়ারির ভোটে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বা একটা বিশেষ অংশ, আহ, যারা বিএনপি সমর্থন করে তারা তো ভোট দেয়নি বেশিরভাগই, বা ভোট দেওয়ার সুযোগ পায়নি, তাদের দল ছিল না। আহ, কিংবা অনেকে মানুষ আগে ভেবেছে এই ভোটটা হয়তো বাতিল হয়ে যাবে, কারণ সবচেয়ে বড় দল, দুটো দলের মধ্যে একটি দলই ভোটে অংশগ্রহণ করছে না। বেশিরভাগ মানুষের মধ্যে কনফিউশন ছিল, খামাকা ভোট দেবো, ভোটটা সেই 96 ভোটের মতো বাতিল হয়ে যাবে। এই আশঙ্কা ছিল, আমার মধ্যেও ছিল যে এই ভোটটা হয়তো বাতিল হয়ে যাবে, এটা হুম। গ্রহণ করবে না আহ, আহ, কেউ, সারা বিশ্ব কেউ গ্রহণ করবে না। তো সেটা আনফরচুনেটলি সেটা গৃহীত হয়েছে এবং সেভাবেই রাষ্ট্র চলছে। সেই দিক দিয়ে কথাটা যৌক্তিক যে বেশিরভাগ বা একটা বিশেষ অংশ মানুষ ভোট দেয়নি, হুম। ভোট দেওয়ার সুযোগ পায়নি। সারোয়ার ভাই জানতে চেয়েছিলেন, ওই যে দিব্যেন্দু পলের ভারত বিষয়ক মন্তব্যের পরে উনি জানতে চেয়েছিলেন যে ভারত কি গণতান্ত্রিক দেশ? আপনি মনে হয় এটার উত্তর অলরেডি দিয়ে ফেলেছেন, যে যে প্রবলেমগুলো বাংলাদেশ সাফার করে সেটা ভারতেও রয়েছে, হয়তো মাত্রার ভিন্নতা রয়েছে। হুম। হ্যাঁ, তো আরিফ ভাইকে, আরিফ ভাইকে ইন্টারেস্টিংলি একটা কমেন্ট নাহিদা আক্তার আখি করেছেন।
নাস্তিক সমাজেরও অ্যাক্টিভ হওয়া উচিত পলিটিক্সে। আমরা যখন পলিটিক্স নিয়ে কথা বলছিলাম তখন উনি এই ব্যাপারটা বলেছেন। এই ব্যাপারে আপনার কি অভিমত? হ্যাঁ, এটা খুবই চমৎকার কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা এখনই সহজ হবে না। বাংলাদেশের বিশ্বের অনেক দেশেই উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নাস্তিকরা সরাসরি রাজনীতিতে যুক্ত, তারা রাজনীতি করছেন, তারা ধর্মহীন রাজনীতি চান, তারা ধর্মহীন সমাজ চান, তারা বিশ্বের সমস্ত ধর্মকে, এমন দলও আছে সমস্ত ধর্মকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান, যে ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, সে সেটা ঘরের ভিতর করবে, এছাড়া ধর্মর প্রাতিষ্ঠানিক কোনো রূপ থাকবে না সমাজে বা রাষ্ট্রে কোথাও। তো এই এই সেটা বাংলাদেশের জন্য আর অনেক সময় লাগবে, আমি জানি না কত সময়। সেটা সেই স্বপ্ন আমরাও দেখি, আপনি যেমন দেখেন আমরাও দেখি, এটা চমৎকার কথা বলেছেন। তো বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে নাস্তিক শব্দটার অর্থ জনগণ জানে না, জনগণের কাছে নাস্তিক শব্দটার অর্থ মানে হচ্ছে এটা গালি, খুব খারাপ কিছু, খুব বিশ্রী কিছু, মানে জাহান্নামী কিছু আর কি। এত এত সহজ সরল দেশের মানুষ। তো বেশিরভাগ মানুষেরই একই অবস্থা। বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের শিক্ষিতরা নাস্তিক শব্দটা উচ্চারণ করেন না। অনেক নাস্তিক আছেন, নিজেকে নাস্তিক দাবি করার সাহস পান না। সরকার বা সমাজ তো এখনো গ্রহণ করেনি। বাংলাদেশ রাষ্ট্র সরকারিভাবে নাস্তিকতাকে অপরাধ হিসেবে ঘোষণা করেছে, আইন আইন করেছে, নিজেকে নাস্তিক দাবি করা যাবে না। বা কিন্তু বিষয়টা এত সহজ যে আপনি আস্তিক, আপনি একটা জিনিস একটা কুসংস্কারে বিশ্বাস করেন, আমি করি না। আপনি আহ, মধ্যযুগীয় চিন্তা করেন, আমি আধুনিক চিন্তা করি। আপনি অবিজ্ঞান মনস্ক, আমি বিজ্ঞান মনস্ক। এই পার্থক্য খুবই সাধারণ পার্থক্য নাস্তিক আর আস্তিকের মধ্যে। এই বিষয়টা বাংলাদেশে আলোচনাই করা যায় না। তো যেদিন বাংলাদেশের সরকারগুলো, ক্ষমতাসীন সরকার দলগুলো, রাজনীতিবিদেরা, বুদ্ধিজীবীরা এই বিষয়গুলোতে আসলে কথা বলতে শুরু করবেন, জনগণকে বুঝাবেন, এবং নাস্তিকদের অধিকার, অবিশ্বাস করার অধিকার বা ধর্মের সমালোচনা করার অধিকার প্রতিষ্ঠিত হবে, সেভাবে একদিন আসলে রাজনীতির অধিকারও প্রতিষ্ঠিত হবে। সেটা হবে, হতেই হবে। সারা বিশ্বে হয়েছে, বাংলাদেশেও হবে। কিন্তু আশঙ্কা হচ্ছে বাংলাদেশে একটু বেশি সময় লাগবে। ওকে, আরে ওকে। ভাই, তাহলে লুকস ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সময় মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, এবং আমি জানি না যে ফেসবুক আমাদের 1.5 ঘন্টা পর কেটে দিবে কিনা। এটা আসলে ইন্টারেস্টিং একটা টেস্ট হবে। তবে আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল, আমার মনে হয় আমরা তা ভালোভাবেই আলোচনা করতে পেরেছি, এবং যে কারণে আমাদের এই আলোচনাগুলি করা সেটা হচ্ছে যে আমাদের আলোচনাগুলি থেকে যাক, এবং ইউটিউবে এবং ফেসবুকে থেকে যাক, ভেসে বেড়াক, সাধারণ মানুষ দেখুক এবং দেখতে থাকুক, সবার ভেতরে যাতে চিন্তার কিছুটা হলেও আপনার স্ফুরণ ঘটে। এটাই হচ্ছে আমাদের আগ্রহ এবং উদ্দেশ্য এ ধরনের আলোচনা অনুষ্ঠান, আলোচনার আয়োজন করার কারণ। তো যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, তারা দয়া করে এটি আপনাদের ওয়ালে শেয়ার করুন। আপনাদের পরিচিত যাদেরকেই আপনি মনে করেন তার জানা উচিত, দেখা উচিত, তাদের কাছে শেয়ার করুন, তাদের কাছে পাঠিয়ে দিন, এবং আলোচনায় অংশগ্রহণ করুন। কারণ বাংলাদেশের, আমরা আজকে রাজনৈতিক এই আলোচনা থেকে আমরা যেটা দেখলাম, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমনভাবে জোটবদ্ধ হয়েছে দুর্নীতিবাজ এবং যারা, যে সমস্ত রাজনীতিবিদ আসলে গণতন্ত্র চর্চা করেন না, অগণতান্ত্রিক রাজনীতিবিদদের হাতে বাংলাদেশের ক্ষমতা চলে গিয়েছে, এবং তারা বাংলাদেশ নিজের খেয়াল খুশি মতো চালাচ্ছেন। মানুষের যে ক্ষমতা থাকার কথা ছিল, সেই ক্ষমতা কিন্তু এখন আর নেই, এবং এখানে যুক্ত হয়েছে ইসলামী জঙ্গিবাদ এবং ইসলামী রাজনীতি। ফলে বাংলাদেশ আসলে যেই আপনার স্বাধীন বাংলাদেশ, যেই মানসিকতা বা যেই আম, আহ, যে মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশ গঠিত হয়েছিল, সেই মূলনীতি থেকে আমরা এতই দূরে সরে গিয়েছি যে ফিরে আসা বেশ কষ্টকর মনে হচ্ছে। ফিরে আসার কাজ শুরুর কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। সুতরাং আপনি যদি একজন প্রগতিশীল হন এবং আপনি যদি চেষ্টা করে থাকেন বাংলাদেশের প্রগতিশীলতা নিয়ে কথা বলার, কাজ করার, তাহলে এই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। এটি ইউটিউবেও পাওয়া যাবে। ইউটিউবে যে চ্যানেল আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা নোটিফিকেশন পান। ফেসবুকেও আপনারা নোটিফিকেশন দিয়ে রাখতে পারেন, এবং আমি উত্তরোত্তর আরও চেষ্টা করব যে প্রাসঙ্গিক যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, লেখালেখি করেন, তাদের সাথে আলোচনার আয়োজন করবার জন্য। যারা এই ভিডিওটা দেখে আলোচনা যোগ দিতে উৎসাহী, তারা দয়া করে আমাকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব কোনো কিছু অর্গানাইজ করার। এটির মধ্যে আপনাদের অনেকে প্রশ্ন করে থাকেন যে এর কোনো কমার্শিয়াল ভ্যালু আছে কিনা। আমি তাদের জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের কার্যক্রমের কোনো কমার্শিয়াল ভ্যালু নেই, কমার্শিয়াল কোনো উদ্দেশ্য নেই, আমাদেরকে কেউ টাকা দিচ্ছে না এটা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে নিজের চাকরির পয়সা দিয়ে আমি এগুলি চালাচ্ছি, কারণ আমি মনে করি বাংলাদেশের জন্য আমাদের সবারই কারো না কারো কিছু না কিছু করার দরকার।
লুকস ভাই অনেকদিন ধরে ব্লগিং করছেন, আমিও অনেকদিন ধরে ব্লগিং করছি, কিন্তু ব্লগিং যে লেখালেখির মাধ্যম, তার মাধ্যমকে আপনার অডিও ভিজুয়ালে আমরা ছড়িয়ে দেবার জন্যই আসলে আমি এই চ্যানেলটি সৃষ্টি করেছি এবং সবার সাথে আলোচনার আয়োজন করছি এবং আলোচনা করে যাচ্ছি। এ পর্যন্ত আমাদের সাথে যোগ দিয়েছেন কয়েকজন বর্ষিয়ান প্রবাসী আন্দোলনকর্মী, যারা আমাদের আগের জেনারেশন আন্দোলন করে গিয়েছেন, এবং আমি গতকালকে বাংলাদেশ থেকে একজন সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টের সাথে আলোচনা করেছি। সো এই ধরনের আলোচনা বিবিধ পর্যায়ে, বিবিধ স্তরে আলোচনা হতে থাকবে এবং শেষ পর্যন্ত আমি আশা করি আমরা কিছুটা হলেও হয়তো পরিবর্তন আনতে সক্ষম হব। লুকস ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ সময় আমাকে করার জন্য এবং প্রস্তুতি নেবার জন্য, এবং আপনার প্রস্তুতিতে গোলামফর সারোয়ার ভাই উনিও যে সহায়তা করেছেন তাকেও পরোক্ষে ধন্যবাদ দিতে চাই। আপনি আমাকে এক শেষ মিনিট কোনো সময় দেবেন কথা আরিফ বলতে ভাই? চাইলে বলতে পারেন। হ্যাঁ আরিফ ভাই, ধন্যবাদ। আমি 1 মিনিট সময় নিচ্ছি। আসলে আমি সরার ভাইকে এবং স্নিগ্ধাকে আবারও ধন্যবাদ দেবো আমাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। আপনাকে বিশেষ ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা দেখেছেন, মূল্যবান সময় খরচ করে যারা দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি এখানে আপনাদেরকে আবারও বলি, আমি কোনো গণতন্ত্র বা রাজনৈতিক বিশেষজ্ঞ না। আমি আমার অভিজ্ঞতা থেকে, আপনারা যারা রাজনীতি নিয়ে ভাবেন, আপনাদের মতো সাধারণভাবে আমিও ভাবি। আমার দেখা থেকে, অভিজ্ঞতা থেকে, আমার বিশ্বের বেশ কিছু দেশ দেখার সুযোগ হয়েছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি, সেই অভিজ্ঞতাগুলো আমি আসলে উচ্চারণ করেছি। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি আবারও বলবো যে আমি বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে তুলনা করেছি, যে আজকে উন্নত সভ্য গণতন্ত্র 2500 বছর পথ অতিক্রম করে এই জায়গায় এসেছে। গণতন্ত্রের আমি আমার সারা আলোচনার যে কথাগুলো বা শুরুর কথাগুলো সারমর্মটা আমি আবারও 1 মিনিটের মধ্যে বলি, যে 2500 বছর আগে শুধুমাত্র মানুষের ভোটাধিকার দিয়ে জনগণের নির্বাচিত জনগণের জন্য সরকার, এই ধারণা থেকে গণতন্ত্র শুরু হয়েছে। কিন্তু আজকে 2500 বছর পথ অতিক্রম করে গণতন্ত্রের সাথে সংযুক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের সামাজিক নিরাপত্তা, মানুষের শিক্ষার অধিকার, রাজনীতিবিদদের জবাবদিহিতা, স্বচ্ছতা, মানুষের সততা, জনগণের এবং রাষ্ট্রের দুপক্ষেরই প্রগতিশীল শিক্ষা, বিজ্ঞান মনস্কতা, আধুনিকতা, এই বিষয়গুলো ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা পায় না। তো আজকের এই বিশাল গণতন্ত্রের যে সংজ্ঞা বা গণতন্ত্রের যে বিশালতা, সেটা বাংলাদেশে অনুপস্থিত। যে কারণে আমি বারবার বলেছি, বাংলাদেশে সঠিক গণতন্ত্র নাই। বাংলাদেশের মানুষ যদি মনে করে শুধুমাত্র ভোটাধিকার গণতন্ত্র, ভোট দিয়ে ক্ষমতায় মানুষকে নির্বাচন করা, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের মানুষ গণতন্ত্রের কিছুটা স্বাদ উপভোগ করছে, সেটাও পুরোপুরিভাবে করছে না। তো আমাকে ভুল বুঝবেন না, আমি বাংলাদেশকে ছোট করার জন্য এই কথাগুলো বলিনি। আমি উন্নত সভ্য গণতান্ত্রিক বিশ্বে যে গণতন্ত্র দেখেছি, বাংলাদেশকে সেরকম একটা গণতান্ত্রিক বিশ্ব দেখতে চাই বা দেশ হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক স্বাদ পাবে, নিজের মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে। সত্যিকার গণতন্ত্র বলতে যা বোঝায়, সেরকম একটা রাষ্ট্রে মানুষ থাকবে, সেই স্বপ্ন দেখা থেকে, সেই আকাঙ্ক্ষা থেকেই আমি বারবার বাংলাদেশের সমালোচনা করেছি এবং উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে উদাহরণ হিসাবে চেনেছি। বাংলাদেশের ভালো চাই বলেই আমরা কিন্তু সমালোচনাটা করি। এটা একটা সুন্দর কবিতা আছে, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের সাথী আমার আধার ঘরের আলো। আমরা আসলে আর সমালোচনাটা এই জন্যই করে থাকি, যাতে বাংলাদেশের মানুষের ভেতরে বা বাংলাদেশের যারা রাজনৈতিক পক্ষ রয়েছেন, তারা যাতে দেখেন এবং শুনেন যদি আমাদের কথাগুলো। আমার যদিও যথেষ্ট সন্দেহ আছে যে তারা আমাদেরকে আসলে বন্ধু মনে করেন কিনা। তারা ডেফিনেটলি আমাদেরকে শত্রু মনে করেন না, হয়তো 57 ধারা জাতীয় অস্ত্র দিয়ে আমাদের উপর ঘায়াল করার চেষ্টা করতেন না। তো যাই হোক, লুকস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা দেখছেন এবং কষ্ট করে 1.5 ঘন্টা ধরে এটি দেখলেন। তাদেরকে আবার অনুরোধ থাকবে, ছড়িয়ে দিন যত সম্ভব। এবং আগামী কোনো একটি পর্বে আপনাদের সাথে দেখা হবার আহ্বান রেখে গেলাম, এবং সাথে থাকুন এবং কণ্ঠ চালিয়ে যান, যাতে আমাদের বাংলাদেশ সরকার বলুন বা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আমাদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করলেও আমরা যাতে সেই কণ্ঠ রুদ্ধ হতে না দিই। লন্ডন থেকে আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে